আমার মা তো নাতির মুখ দেখার জন্য আমাকে বিয়ে করিয়েছে। তাহলে মা যেন দ্রুত নাতির মুখ দেখতে পারে সেই ব্যবস্থা করা যাক। কথাটা বলে আয়ান নদীর দিকে এগোতে থাকে। সে নদীর কাছাকাছি আসতেই নদী চট করে একটা ছোট সাইজের ছুরি বের করে আয়ানের দিকে তাক করে বলে, খবরদার আমার কাছে আসার চেষ্টা করলে এই ছুরির এক গুঁতোয় আপনার নাড়ি ভুঁড়ি বের করে ফেলবো। বুইরা দামড়া বেটা ছেলে কোথাকার। কচি মেয়ে দেখলেই ঝাঁপিয়ে পড়তে মন চায়, তাই না? নদীর এমন হঠাৎ করে ছুরি বের করায় আয়ানও ঘাবড়ে যায়। সে আসলে কথাটা মজা করে বলেছে, কিন্তু নদী যে কথাটা সিরিয়াসলি নিয়ে ফেলবে সেটা আয়ানও বোঝেনি। আয়ান আর নদীর বিয়েটাও একটা ঘটনাই বটে। আয়ানের সাথে নদীর বিয়ে হওয়ার কয়েকদিন আগের ঘটনা জানা যাক। ফ্ল্যাশব্যাক। আয়ান এই শহরের নামী আর্কিটেকচার ফার্মের সিইও। বিলাসবহুল জীবন, কারি কারি টাকা আর খ্যাতি সবই তার হাতের মুঠোয়। বয়স ৩৫-এর কোটায়, কিন্তু এখনও অবিবাহিত। সফলতার চূড়ায় থেকেও সে কেবল একটাই চাপ সামলাতে পারছিল না, সেটা হলো তার ঐতিহ্যবাদী উচ্চবিত্ত পরিবারের বিয়ের চাপ। একদিন সকালে নাস্তার টেবিলে তখনও অফিসের ফাইল খোলা ছিল তার সামনে। আয়ানের মা তার পাশে বসে বলল, আর কতদিন এইসব ফাইলের মধ্যে মুখ গুজে নিয়ে বসে থাকবি আয়ান? আমার বয়স হচ্ছে, আমার নাতি নাতনি দেখার স্বাদ নেই বুঝি? তোর সব আছে, কিন্তু আমার একজন বৌমা নেই। একটা বয়সের পর তোর এই সাফল্যকে উপভোগ করার জন্য হলেও একজন সঙ্গী চাই। মা, আমি তো তোমাকে কালকেই বললাম একটা বড় আন্তর্জাতিক প্রজেক্টের ডেডলাইন চলছে। আমার পক্ষে এখন নতুন করে কোনো ব্যক্তিগত সম্পর্কে জড়ানো সম্ভব না। বিয়ের পর শুধু বউ ঘরে আনলেই তো হয় না, তাকে সময় দিতে হয়, বুঝতে হয়। সময় দেওয়ার দরকার নেই, তোর সময় না দিলেও চলবে। তুই তোর কাজ নিয়ে থাকো। আমি এমন মেয়ে খুঁজেই রেখেছি যে সব বুঝে। নদী পরিবার খুব ভদ্র, আর মেয়েটি ও তোর কাজকে সম্মান দেবে। এই দেখো, ছবিটা দেখো। মা একটি ছবি আয়ানের চোখের সামনে ধরলেন। আয়ান বিরক্ত নিয়ে ছবিটা দেখে সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়ে বলল, আমি ছবির উপর ভিত্তি করে জীবনসঙ্গী বেছে নেব না। তুমি আর বাবা কথা বলো, আমার আপত্তি নেই, যদি মেয়েটি আমাদের পরিবারের ঐতিহ্য আর আমার কাজের গুরুত্ব বোঝে। কিন্তু মনে রেখো, আমার কাজের রুটিন এক চুলও বদলাবে না। সেটা আমরা দেখব। তুই শুধু রাজি থাকলেই হবে। আর নদীর সাথে একটু কথা বল। ও তো তোর থেকে অনেক ছোট, একটু কম বয়সের। তুমি ওর সাথে কথা বললে ও আরও স্বাচ্ছন্দ্য বোধ করবে। বয়সে ছোট মানে? কত বয়স? এতটাও কম না। মেয়ের ছবি যখন দেখবি না, বয়সও এখন জানার দরকার নেই। একেবারে বিয়ের পরই সব জেনে নিস বইয়ের থেকে। ঠিক আছে, ফোন করো। 5 মিনিটের বেশি কথা বলবো না, আমার মিটিং আছে। এই ছিল আয়ানের সম্মতি। সম্মতিতে ছিল না কোনো ভালোবাসার প্রতিশ্রুতি, ছিল কেবল পারিবারিক বাধ্যবাধকতা। নদীকে না দেখা, না জানার অজুহাতে পারিবারিক আলোচনা দ্রুতই বিয়ের সিদ্ধান্তে পৌঁছে গেল। খুব দ্রুতই বিয়ের তারিখ ঠিক হলো। আয়ানের বাড়িতে চলছে শতাব্দী ধরে চলে আসা প্রাচীন আচার অনুষ্ঠান। অন্যদিকে নদী 21 শতকের আধুনিক মেয়ে, যার পৃথিবীটা ফেসবুক আর বন্ধুদের আড্ডা নিয়ে। বিয়ের আসরে আয়ান যখন সাবেকি পাঞ্জাবি আর চাদরে ঢাকা, তখন নদী প্রবেশ করল। আয়ানের চোখ কপালে উঠার জোগাড়। নদী সেজেছে, কিন্তু সম্পূর্ণ আধুনিক সাজে। তার পরনে লাল বেনারসি থাকলেও তার সাথে মানানসই গয়না বা মেকআপ নয়। ছিল আধুনিক স্টাইলে পরা শাড়ির ভাঁজ, আর হাল ফ্যাশনের হালকা গয়না। নদীকে দেখে আয়ান তার মাকে বলে উঠল, ওহ, এ কেমন সাজ! আমাদের বাড়ির নিয়মকানুনগুলো কি সে একবারও জানার চেষ্টা করেনি? মনে হচ্ছে যেন কোনো ফ্যাশন শোতে এসেছে। চুপ করো আয়ান, কিছু বলতে যেও না। এখন শুধু বিয়েটা শেষ হতে দাও। কিন্তু মা, এই মেয়ের কত? ওকে তো দেখে ম্যাচিওর মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো টিনেজ মেয়েকে বিয়ে করতে চলে এসেছি। আয়ানের এই কথার পরিপ্রেক্ষিতে আয়ানের মা কিছুই বলল না। আয়ানও শান্ত থাকার চেষ্টা করল, কিন্তু তার চোখ নদীর চোখে পড়তেই এক তীব্র অস্বস্তি অনুভব করলেন। নদীও তার দিকে দেখল। এক চেলতে হাসি তার ঠোঁটে, কিন্তু আয়ান সেই হাসিতে কোনো আবেগ খুঁজে পেল না, পেল কেবল নির্লিপ্ততা। আয়ান মনে মনে বলল, এত বড় একটা সিদ্ধান্ত, আর ওর মুখে এ কেমন হাসি! এই মেয়ে কি আদৌ কিছু বোঝে? মনে হচ্ছে যেন একটা পুতুল খেলা চলছে।
এরপরই শুরু হলো বিয়ের আনুষ্ঠানিকতা। যেমন আয়ান দৃঢ়তার সাথে ঐতিহ্য মেনে কবুল আর কাবিননামায় সাইন করে, অন্যদিকে নদীর পদক্ষেপে ছিল যেন এক আলস্য, যেন সে বাধ্য হয়ে এই কাজটি করছে। বিয়ের সব কোলাহল শেষে যখন রাত গভীর হলো, আয়ান এবং নদী প্রথমবারের মতো তাদের নতুন কক্ষে প্রবেশ করল। ঘরটি ফুলে ফুলে সজ্জিত, কিন্তু দুজনের মাঝখানে যেন হাজার মাইলের দূরত্ব। প্রথমে অনেকক্ষণ নীরবতা। আয়ান জানতেন তিনি কি চান। তিনি চান এই সম্পর্কটা শুরু হোক একটা সহজ বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে। কিন্তু আয়ানের মনে একটু দুষ্টুমি খেলে গেল। সে দুষ্টুমি করেই তার মায়ের নাতির কথা, আর এরপর নদীর অমন রিয়াকশন। এবার আয়ান নিজেকে ধাতস্থ করে নদীকে শান্ত করার চেষ্টা করলো। নদী, এখন তুমি আমার স্ত্রী। আমি জানি এতগুলো রীতিনীতি, আচার অনুষ্ঠান তোমার জন্য অনেক কষ্টকর ছিল, কিন্তু আমি চাই আমরা নিজেদের ব্যাপারে একটু কথা বলি। আমি হয়তো তোমার মনের মতো রোমান্টিক নই, কিন্তু আমি একজন দায়িত্বশীল স্বামী হওয়ার চেষ্টা করব। তোমার জীবনে কি স্বপ্ন? বলল নদী কঠিন গলায় আয়ানকে বলল। আমি আমি জানি না, আমি কখনো এইভাবে চিন্তা করিনি। আমার সব স্বপ্ন আমার বন্ধুরা জানে, আর এই বিয়েটা আমার বাবা মায়ের সিদ্ধান্ত ছিল। তোমার বাবা মায়ের সিদ্ধান্ত, কিন্তু তোমার তো নিজস্ব একটা মতামত ছিল। তুমি কি এই সম্পর্কটা নিয়ে খুশি? আমি জানতে চাইছি, আমরা কি বন্ধু হতে পারি? আপনার বুড়ো দাদুর সাথে আমি বন্ধুত্ব করতে চাই না। মানে কি, কী সব বলছো তুমি? ঠিকই বলছি। এই আপনি কি বিয়ের আগে আমার ছবি দেখেননি? ছবিটা দেখেও কি আপনার মনে হয়নি নিজের থেকে বয়সে এত ছোট একটা মেয়েকে কিভাবে বিয়ে করা সম্ভব? আমি তো সবটা মায়ের উপর ছেড়ে দিয়েছিলাম, আর আমি তোমার কোনো ছবি দেখিনি। তুমি আমাকে বুড়ো বলছো কেন সেটাই তো বুঝতে পারছি না। 17 বছরের বাচ্চা মেয়ে একটা 40 বছরের দামড়াকে কি বলবে? দাদু ভাই? সময়কালে বিয়ে করলে আপনার আমার বয়সী মেয়ে থাকতো, বুঝেছেন? সর্বনাশ, কি বলছো এসব? তোমার বয়স মাত্র 17? জি, আমার বয়স মাত্র 17 আর আপনার 40। আমার বয়স মোটেও 40 নয়, 35। তুমি 5 বছর বাড়িয়ে বলছো, কিন্তু আমি তো মায়ের কথা ভাবছি। তিনি কি করে আমার জন্য একটা পিচ্চি মেয়ে ধরে নিয়ে এলেন? ওনাকে তো আমি বলেছিলাম এমন মেয়ে দেখতে যার বয়স 25+ হবে। সেটা আপনার মাকে গিয়ে জিজ্ঞেস করুন। আর খবরদার কখনো আমার কাছে আসার চেষ্টা করবেন না। এমনটা করলে এই ছুরি তো দেখছেনই, পেট একদম ফুটো করে দেব। না না, তার দরকার হবে না। আমি দূরে দূরেই থাকব। তুমি প্লিজ এই ছুরি সরিয়ে রাখো। তুমি চাইলে আমরা অন্তত বন্ধু হতে পারি, বন্ধুর মতো একে অন্যের সাথে মিশতে পারি। বন্ধুর মতো? আপনি কি সত্যিই বন্ধু হতে চান? কথাটার মাঝেই হঠাৎ নদীর ফোনটি তার বালিশের নিচ থেকে তীব্র শব্দে বেজে উঠল। একটি আধুনিক উচ্চ স্বরের পপ গানের রিংটন। নদী দ্রুত হাতে ফোনটি ধরার চেষ্টা করল, কিন্তু রিং বেজে চলল। এসব আধুনিকতার মিলমিশ করা সিনেমা গান আয়ানের পছন্দ না। সে এসবে বিরক্ত হয় এবং তার রাগও উঠে যায়। সে বিরক্ত হয়ে বলল, এই কি হচ্ছে? এই গভীর রাতে এই ঘরে তোমার ফোন কেন বাজছে? তুমি কি সাইলেন্ট করতে পারোনি? দুঃখিত। আমার বান্ধবী রিয়া, ও আসলে জানতে চাইছিল আমি ঠিকঠাক ঘরে পৌঁছেছি কিনা। ও ভীষণ ইমোশনাল, তাই বারবার ফোন করছে। ইমোশনাল? তোমার কি মনে হয় এটা ইমোশনাল হওয়ার সময়? তোমার বান্ধবী কি জানে না যে তোমার আজ বাসর রাত? নাকি এই মুহূর্তটা তোমার কাছে শুধু একটা ফেসবুক স্টোরি যা আপডেট দেওয়ার জন্য এত আগ্রহ? দয়া করে এভাবে বলবেন না। আমি মোটেও ওভাবে ভাবিনি। আমি শুধু উত্তর দিতে চাইছিলাম না, তাই সরিয়ে রেখেছিলাম। সরাতে পারোনি? এই বাড়িটা, এই পরিবারটা, এখানকার একটা নিজস্ব সময় আছে, একটা নিজস্ব মূল্য আছে। তুমি তোমার আধুনিক অভ্যাস আর গ্যাজেট নিয়ে এত মগ্ন যে তুমি বুঝতে পারছো না তুমি কি হারাচ্ছ। তুমি হয়তো আমার বয়স বা আমার কাজের চাপকে সম্মান করতে পারোনি, কিন্তু এই সম্পর্কের গুরুত্বটা বোঝার চেষ্টা করো। আমি গুরুত্ব বুঝি। আমি তো আপনাকে বিশ্বাস করতে চাইনি। আমি ফোনটা বন্ধ করে দিচ্ছি, আপনি কথা বলুন। না থাক, এখন আর সেই পরিবেশটা নেই। তুমি ঘুমাও, কাল থেকে আমাদের জীবন শুরু হবে। আর শুরুতেই যদি এতটা অস্বস্তি তৈরি হয়, তবে বুঝতে পারছি না এই পথটা কতটা সহজ হবে। আয়ান গিয়ে ঘরের অন্য কোণে সোফায় বসলেন। নদী অসহায় দৃষ্টিতে তাকে দেখল। নদী ভাবছে, এই শান্তভাবে বলছে, আবার মুহূর্তেই হুট করে রেগে যায় কিভাবে। বাসরাত শুরু হলো এক তীব্র নীরবতা আর মানসিক দূরত্ব নিয়ে।
পরের দিন রাতে পারিবারিক নৈশভোজের আয়োজন করা হলো। আয়ানের মা, বাবা এবং অন্যান্য ঘনিষ্ঠ আত্মীয়রা টেবিলে উপস্থিত। ঐতিহ্যবাহী সব খাবার পরিবেশিত হয়েছে। সবাই যখন নতুন বউকে নিয়ে নানা প্রশ্ন করছে, তখন আয়ান তার ফোন নিয়ে ব্যস্ত। আয়ান, রাতের খাবারটা তো অন্তত ফোন ছাড়া খাও। নদী নতুন এসেছে, ওকে একটু সময় দাও। সরি বাবা, একটা ইমার্জেন্সি কল। এই প্রজেক্টটা আমি একাই হ্যান্ডেল করছি, কাল সকালেই ক্লায়েন্টের সাথে মিটিং আছে। তখনই একটা ফোন আসতেই আয়ান তড়িঘড়ি করে টেবিল ছেড়ে উঠে গেল ফোনের রিসিভার কানে নিয়ে। নদী কিছুক্ষণ অপেক্ষা করে, এরপর ধীরে ধীরে নিজের মনের কথা প্রকাশ করলো। আসলে কাজটা কি রাতের খাবার ছেড়ে উঠে যাওয়ার থেকেও জরুরি? আমার মনে হয় এই সময়টা পরিবারকে দেওয়া উচিত। আপনার সফল জীবন নিশ্চয়ই এতটুকু সময় দাবি করতেই পারি। নদীর এই কথা শুনে আয়ানের মা তাকে ধমকে উঠলেন। তিনি বললেন, নদী, তোমার সাহস কি করে হয় এভাবে কথা বলার? তুমি জানো আয়ান দেশের জন্য কত বড় কাজ করছে? ওর একটা কল মানে আমাদের কোটি কোটি টাকার ডিল। তোমার কাছে একটা রাতের ডিনার জরুরি, আর ওর কাছে ডিল জরুরি আমি মানি, কিন্তু একটা পরিবার, তার আবেগ, সেগুলো কি ডিলের থেকেও কম জরুরি? আমি তো বলছি না উনি কাজ ছেড়ে দিক, শুধু এই কটা মিনিট পরিবারকে সময় না দেওয়া, তাদের সাথে বসে খাওয়া দাওয়া না করা, কথা না বলা, এটা কি সত্যি একজন সফল মানুষের জীবনযাপন? ঠিক সেই মুহূর্তে আয়ান ঘরে ফিরে এলো। নদীর কথাগুলো তার কানে গেল। সে কঠিন স্বরে নদীকে বলল, আমি অবাক হচ্ছি নদী, তুমি নিজের দায়িত্ব না বুঝেই আমাকে আমার সফলতার সংজ্ঞা শেখাচ্ছ। তুমি কি জানো এই বিলাসবহুল জীবন, এই বাড়ি, এই সবটা কে দিয়েছে? আমি। আমাকে এই স্যাক্রিফাইসটা করতে হয়েছে। আর তুমি মাত্র দুদিনের মধ্যে আমার কাজের প্রতি এভাবে অভিযোগ আনছো। আমি অভিযোগ আনছি না, আমি শুধু বলছি পরিবারের একজন সদস্য হিসেবে পরিবারকে নিজের কাজের কাছে বিক্রি করবেন না। আয়ান রেগে গিয়ে টেবিলের উপর জোরে হাত রেখে বলল, আমার একজন স্ত্রী দরকার যে আমার কাজের চাপ বুঝবে। আমার জীবনটা কেমন সেটা আমি খুব ভালো করেই জানি। আশা করি তুমি এই পরিবারের নিয়মকানুনগুলো খুব দ্রুত শিখে নেবে। এই বিষয়ে আর কোনো তর্ক আমি শুনতে চাই না। আয়ান আর কোনো কথা না বলে রাগে চলে গেল। ডিনার টেবিলে স্তব্ধ হয়ে গেল। নদীও খাবার ছেড়ে নীরবে উঠে নিজের ঘরে চলে গেল। নিজের নতুন বিশাল ঘরে এসে দরজা বন্ধ করলো নদী। এই ঘরে যেন বিয়ের কোনো রেশ নেই, আছে শুধু এক হিমশীতল নীরবতা। সে বালিশে মুখ গুজে কাঁদতে শুরু করলো। তার চোখের জল সেই সব স্বপ্ন ধুয়ে দিতে চাইছিল, যা সে এই বিয়ে নিয়ে দেখেনি। তবুও যার আশা তার মানে কোথাও লুকিয়েছিল। নদী আপন মনে বলল, আমি কি ভুল করলাম? কেন আমি এত সহজে রাজি হলাম? এই মানুষটাকে কি আমাকে কোনোদিন মেনে নিতে পারবে? এই সব কিছু আমার কাছে এত কঠিন কেন মনে হচ্ছে? আমি চাইনি আমার জীবনটা এমন হোক। অনেকক্ষণ কাঁদার পর সে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ল। একটা দীর্ঘশ্বাস ফেলে সে টেবিলের ড্রয়ার থেকে একটি পুরনো ডায়েরি বের করলো। সে নিয়মিত ডায়েরি লেখে, এটি তার ব্যক্তিগত আশ্রয়। ডায়েরি বুকে আঁকড়েই নদী ঘুমিয়ে গেল। হঠাৎ ঘরের দরজা সামান্য শব্দ করে খুলে গেল। আয়ান ঘরে প্রবেশ করলো। সে নদীর কাছে ক্ষমা চাইতে এসেছিলেন, হয়তোবা পরিস্থিতি স্বাভাবিক করতে, কিন্তু নদী ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। আয়ান ধীরে ধীরে এগিয়ে এলেন। তিনি দেখলেন নদীর বালিশ ভিজে আছে। তার বুকে একটা ছোট্ট ধাক্কা লাগলো। এই মেয়েটাকে সে চেনে না, তবুও তার কান্না তাকে স্পর্শ করলো। তার চোখ পড়ল টেবিলের উপর খোলা পড়ে থাকে একটি ছোট্ট চামড়ার বাঁধানো বইয়ের দিকে। নদীর ডায়েরি, প্রথম পাতাটি খোলা ছিল। আয়ান এগিয়ে গেল। যদিও এটি সম্পূর্ণ ব্যক্তিগত, তবুও তিনি কৌতূহল দমন করতে পারলেন না। পাতাটিতে সেদিন রাতের তারিখ দেওয়া ছিল এবং একটি লাইন বড় করে লেখা ছিল। ডায়েরির লেখা, আজ আমার বিয়ে হলো, কিন্তু মনে হচ্ছে আমি কোনো নতুন জীবন শুরু করিনি। শুধু একজন সফল পুরুষের কেনা একটা প্রজেক্ট হিসেবে তার বিলাসবহুল খাঁচায় বন্দি হলাম। এই মানুষটা আমাকে কোনোদিন বুঝবে না, আমি জানি। আয়ান থমকে গেলেন। তার চোখ দুটো স্থির হয়ে গেল ডায়েরির ওই লেখাগুলোর উপর। তার ভেতরের অহংকারী সফল মানুষটি হঠাৎ যেন ভেঙে গেল। সে ঝুঁকে পড়ল এবং ডায়েরিটি হাতে তুলে নিল। আয়ানের চোখে এক অজানা মিশ্র অনুভূতি, ক্রোধ, বিস্ময় ও গভীর দুঃখ। সে ডায়েরিটা হাতে নিয়েই নিঃশব্দে পাতা উল্টাতে শুরু করলো। আয়ান হাতে ডায়েরিটা নিয়ে আরো কিছু পাতা উল্টে দেখল। নদীর প্রতিটি লেখায় ছিল চাপা কষ্ট, অবহেলা আর অপ্রত্যাশিত ভালোবাসা না পাওয়ার ক্ষোভ। সে বুঝল তার কাছে এটা শুধুমাত্র একটা চুক্তি হলেও নদীর কাছে এটা ছিল এক বন্দি দশা।
সে ডায়েরিটা সাবধানে বন্ধ করে আগের জায়গায় রেখে দিল। নদীর বালিশের ভেজা অংশটা দেখে আয়ান সোফায় বসলো। সারা রাত তার ঘুম এলো না। ভোরের দিকে উঠে সে নিঃশব্দে অফিসের পোশাক পরে তৈরি হলো। যখন নদী ঘুম থেকে উঠল তখন আয়ান তৈরি। ঘুম জড়ানো চোখে তাকিয়ে ধীর কণ্ঠে নদী বলল, আপনি এত সকালে তৈরি হয়ে গেছেন যে? আজ কি কোনো বিশেষ মিটিং? আমার প্রতিটা দিনই কাজের জন্য বিশেষ। তুমি হয়তো বুঝতে পারছো না। আমি নিচে যাচ্ছি, তুমি তৈরি হয়ে এসো। আমি কি কালকে রাতের জন্য সরি বলবো? মানে আমি চাইনি সেটা বাড়াবাড়ি হোক। আয়ান দরজার কাছে দাঁড়িয়ে নদীর দিকে না তাকিয়ে বলল, দুঃখিত হওয়ার কিছু নেই নদী। আমরা ভিন্ন দুটো পৃথিবী থেকে এসেছি, এটাই স্বাভাবিক। আজ থেকে বরং চেষ্টা করো যাতে পরিবেশটা আর খারাপ না হয়, বিশেষ করে মায়ের সামনে। আমার জন্য অপেক্ষা করো না, নিচে খাবার তৈরি আছে। এই বলে আয়ান ঘর থেকে বেরিয়ে গেল। নদীর মনে হলো আয়ানের আচরণে কোনো রাগ নেই, আছে এক অদ্ভুত দূরত্ব, যা কালকের ঝগড়ার চেয়েও বেশি অসহ্য। নদী নিচে এসে দেখলো আয়ান ইতোমধ্যে নাস্তার টেবিলে বসে আছে। সে ঠিক করলো যেহেতু সে এবারের বউ, তাই রান্নাঘরের দায়িত্ব তার নেওয়া উচিত। সে কোনো গতানুগতিক খাবার নয়, বরং ইন্টারনেটে দেখা একটি স্বাস্থ্যকর আধুনিক রেসিপি, যেমন সিম্পল এগ ফ্লোরেন্টাইন ও কুইনোয়া বানানোর চেষ্টা করলো। রান্নাঘরের সহকারী রোমা হতবাক। সে নদীকে উদ্দেশ্য করে বলল, বৌদিদি, এই জিনিস কি স্যার খাবেন? এত সাদা সাদা কি এসব? স্যার তো প্রতিদিন সকালে রুটি বা পরোটার সাথে সবজি, ডিমের আমলেট আর ছোলার ডাল ছাড়া তেমন অন্য কিছু খান না। আপনার শাশুড়িও তো। রমা সব সময় এক খাবার কেন? এই রেসিপিটা খুব হেলদি। স্যার তো এত স্বাস্থ্য সচেতন। আমি বলি কি, আজ উনি এটাই ট্রাই করুক। জীবনে নতুনত্ব আসা উচিত। তুমি শুধু একটু প্লেটে সাজিয়ে দাও। নদী এক প্লেট এগ ফ্লোরেন্টাইন নিয়ে ডাইনিং টেবিলে গেল। নদী উচ্ছ্বসিত হয়ে বলল, আয়নের জন্য স্পেশাল। আজ আমি নিজের হাতে এই রেসিপিটা বানালাম। এটা খুবই স্বাস্থ্যকর আর আধুনিক। আয়ান তখন সবে এক চুমুক চা নিয়েছে। নদীর আনা প্লেটটির দিকে তাকিয়ে তার ভ্রু কুঁচকে গেল। সে বিরক্তি নিয়ে বলল, এটা কি নদী? সকালবেলা আমার টেবিল ভর্তি ডাল, রুটি কিংবা পরোটা, সবজি, ডিমের দরকার হয়, সেগুলো কোথায়? এটা কুইনোয়া আর এগ ফ্লেটারাইন। আপনি এত স্বাস্থ্য সচেতন, আমি ভাবলাম নতুন কিছু ট্রাই করুন। শুধু শুধু এত ভারী খাবার কেন খাবেন? হাত বাড়িয়ে প্লেটটি দূরে সরিয়ে নিয়ে আয়ান নদীকে বলল, নদী শোনো, আমার দিনের শুরু হয় কাজের চাপ নিয়ে। আমাকে মিটিংয়ে যেতে হয়, ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়। আমার শরীরকে সচল রাখার জন্য ঐতিহ্যবাহী খাবার দরকার, ফ্যান্সি খাবার নয়। আর এটা আমার অভ্যেস। তোমার কি মনে হয় এই বাড়িতে আমার রুচি বা অভ্যেস বদলে দেওয়া তোমার দায়িত্ব? আমি শুধু চেষ্টা করছিলাম আপনাকে খুশি করার। আমি তো আর আপনার মায়ের মতো সব ঐতিহ্যবাহী রান্না জানি না। খুশি করার দরকার নেই নদী, শুধু অভ্যেসগুলোকে সম্মান করো। কাল থেকে এই টেবিলে যেন আমার জন্য ঐতিহ্যবাহী খাবার থাকে। যদি না পারো রমাকে বলবে, এই ধরনের ফালতু খাবার আমার টেবিলে দেখতে চাই না। আয়ান টেবিল থেকে উঠে চলে গেল। নদী মুখ কালো করে বসে রইল। তার প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। রাতে আয়ান তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করছে। সে দেখল বিছানার অন্য পাশে ল্যাপটপ খুলে বসে আছে নদী। ঘরের আলো কমিয়ে ল্যাপটপের আলোয় সে কি যেন মনোযোগ দিয়ে করছে। কিবোর্ডে টাইপিং শব্দে ঘরের নীরবতা ভাঙছে। আয়ান নদীর দিকে তাকিয়ে বলল, নদী, তুমি কি ঘুমাতে পারো না? রাত প্রায় 1টা বাজে, তুমি কি করছো? সরি আরিয়ান, আমি একটা ফ্রিল্যান্সিং প্রজেক্ট নিয়ে কাজ করছি। আমার নিজস্ব কিছু খরচ থাকে, আমি চাই না সেগুলোর জন্য সবসময় আপনার কাছে চাইতে হোক। আমার স্ত্রী হয়েও তোমাকে ফ্রিল্যান্সিং প্রজেক্ট করতে হবে, এটা কি ধরনের কথা? তোমার খরচের জন্য আমি কি যথেষ্ট টাকা দিতে পারবো না? এই বাড়িতে তোমার কোনো অভাব আছে? টাকাটা বড় কথা নয়, কিন্তু আমারও নিজের পরিচিতি আছে। আমি আপনার কাছে অর্থনৈতিকভাবে নির্ভরশীল হতে চাই না। তাছাড়া এই কাজগুলো আমার ভালো লাগে না। তোমার ভালো লাগাটা কি এখন এই মুহূর্তে আমার ঘুমের থেকে বেশি জরুরি? তুমি কি জানো কাল সকালে আমার কত জরুরি মিটিং আছে? আর তুমি তোমার এই ল্যাপটপের টুংটাং শব্দে আমার ঘুম নষ্ট করছো। নদী এবার ল্যাপটপ বন্ধ করে তীব্র কণ্ঠে বলল, আমার কাজটা আপনার থেকে অনেক কম গুরুত্বপূর্ণ, তাই তো? আমি জানি আপনার চোখে আমার কোনো অস্তিত্ব নেই, শুধু আপনার নামের পাশে থাকা একটা অলংকার ছাড়া।
আপনি আমাকে সময় দেন না। আর এখন যখন আমি নিজেকে ব্যস্ত রাখছি, তখনও আপনার সমস্যা। আপনি শুধু আপনার রুটিন বোঝেন। আর তুমি শুধু তোমার স্বাধীনতা বোঝো। তুমি ভুলে যাচ্ছ এটা তোমার একা থাকার ঘর নয়। এখন তুমি বিবাহিত, তোমার কিছু দায়িত্ব আছে। তোমার স্বামীকে সম্মান দেওয়া তোমার প্রথম দায়িত্ব। পরের দিন সন্ধ্যায় দুজনেই নীরবতা ভাঙতে একসঙ্গে বসার ঘরে টিভি দেখতে বসলো। টিভিতে চলছে একটি বিতর্ক প্রতিযোগিতা। বিতর্কের বিষয় ছিল বয়সের ব্যবধান ও মূল্যবোধের সংঘাত, এজ গ্যাপ অ্যান্ড কনফ্লিক্ট অফ ভ্যালিউস। অনুষ্ঠান চলাকালীন এক পর্যায়ে আয়ান নদীকে উদ্দেশ্য করে বলল, শুনলে, ছেলেটা কি দারুণ যুক্তি দিল। আমাদের জেনারেশনের মূল্যবোধ কত দৃঢ়। তোমরা তো শুধু আধুনিকতার নামে উচ্ছৃঙ্খলতা শেখো। তোমার বয়সটা এত কম জানলে হয়তো বিয়েই করতাম না। মাত্র 17 বছরের মেয়ে আমাকে আর কতটাই বা বুঝবে। আমার বয়স 17 নয়, 22। আয়ান চমকে উঠে বলল, 22? তুমি তো বাসর রাতে বললে 17। এখন 5 বছর বেড়ে গেল কিভাবে? তখন মিথ্যা বলেছিলাম। মিথ্যা বলার কি প্রয়োজন ছিল? থাক, তোমাকে আর কিছু বলে লাভ নাই। তোমাদের জেনারেশনটাই কেমন কেমন যেন। তোমাদের সাথে আমাদের চিন্তা ভাবনা মূল্যবোধ কখনো মেলেনি আর মিলবেও না। ধুর, এটা কি দেখছেন? এইসব ব্যাকডেটেড যুক্তি। আজকের দিনের ছেলেরা এত বেশি কর্তৃত্বপরায়ণ কেন? আমাদের জেনারেশন অনেক বেশি উদার আর সহনশীল। নদী রিমোট দিয়ে চ্যানেল বদলাতে নিলে আয়ান রিমোটটা কেড়ে নিয়ে বলল, চ্যানেল বদল করবে না। সহনশীলতা? তোমার মধ্যে সহনশীলতা থাকলে তুমি আমার মতো এত বড় একটা মানুষকে সম্মান করতে জানাতে। আমাদের বয়সের পার্থক্য যেমন বেশি, আমার চিন্তাভাবনা তোমার থেকে অনেক বেশি পরিণত। আপনার বয়সটা বেশি তাই আপনার চিন্তা ভাবনা পরিণত। আপনার কাছে সব কিছুই হয় সাদা নয়তো কালো। কোনো আধুনিকতা নেই, কোনো নমনীয়তা নেই। আর আমার এই বয়সে আপনার এত বয়সের ভারী চিন্তা ভাবনা নিতে আমি স্বাচ্ছন্দ্য নই। শোনো, তোমার বয়স কত? 22, আর আমার 40 ছুঁই ছুঁই। তোমার জীবন অভিজ্ঞতা কতটুকু? তুমি আমাকে আমার বয়সের খোঁটা দিচ্ছ। এই বাড়িতে আমি যা বলবো সেটাই শেষ কথা। ঠিক তক্ষুনি রান্নাঘর থেকে আয়ানের মা সেখানে এলেন। তিনি কর্কশ স্বরে বললেন, কি হচ্ছে এখানে? তোমরা দুজনে কি নিয়ে ঝগড়া করছো? নদী, তোমার কি হলো? তোমার স্বামীর সাথে এভাবে কথা বলতে হয়? মা, আপনি জানেন না উনি কি বলেছেন? উনি আমাকে আমার বয়স আর অপরিণত বলে খোঁটা দিচ্ছেন। আপনি শুধু ওনার দিকটাই দেখেন কেন? আমি কি এই বাড়ির কেউ নই? তুমি এই বাড়ির বউ, আর আয়ান তোমার স্বামী। ওর কথা শোনা তোমার দায়িত্ব। এই বাড়িতে কোনো দিন কোনো বউ তার স্বামীর মুখের ওপর এভাবে কথা বলেনি। তোমার এই আধুনিকতা আর বাপের বাড়ির শিক্ষাকে এখন এই ঘরে টেনে আনবে না। শাশুড়ির কথা শুনে নদী চোখ ছলছল করে উঠল। সে কাতর কণ্ঠে বলল, বাপের বাড়ির শিক্ষা? আমার বাবার বাড়িতে অন্তত আমাকে সম্মান দেওয়া হতো। আমি এই ঘরে আর এক মুহূর্তও থাকবো না। আপনি ওনাকে বলুন উনি যেন টিকিট কেটে দেন। আমি এক্ষুনি আমার মায়ের বাড়ি চলে যাব। আমি অসম্মান সহ্য করব না। নদী কান্নায় ভেঙে পড়ল এবং দ্রুত নিজের ঘরের দিকে ছুটে গেল। আয়ান তার মায়ের উদ্দেশ্য করে বলল, মা, তুমি কেন এর মধ্যে এলে? ব্যাপারটা আরও খারাপ হলো। খারাপ হবে কেন? তুমি শাসন করতে পারো না, তাই আমি করলাম। ওকে বুঝতে হবে এই পরিবারটা কতটা ঐতিহ্যবাদী। আয়ানের বুকে তখন কাটার মতো বিচ্ছে ডায়েরির সেই বাক্য। শুধুমাত্র একজন সফল পুরুষের কেনা একটা প্রজেক্ট। আয়ান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারলো এভাবে চলতে থাকলে নদী সত্যিই চলে যাবে। সে আর দেরি করল না, দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল এবং নিকটস্থ ফুল বিক্রেতার কাছ থেকে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে এলো। নদীর ঘরের দরজায় মৃদু টোকা দিল সে। নরম স্বরে আয়ান নদীকে ডাকলো। নদী, দরজাটা খোলো, আমার একটা কথা আছে। ভেতর থেকে কোনো উত্তর এলো না। আয়ান এবার বলল, প্লিজ। আমি জানি আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমি তোমাকে অপমান করেছি। আমি সত্যিই দুঃখিত। তুমি যেটা চাও সেটা বলার জন্যই এসেছি। তুমি কি আমাকে একটা সুযোগ দেবে? এবার ধীরে ধীরে দরজা খুলল। নদীর চোখ লাল, মুখে অভিমানের ছাপ স্পষ্ট। আয়ান তার দিকে ফুলের তোড়া এগিয়ে দিয়ে বলল, এই নাও, এটা তোমার জন্য। আমি জানি এগুলো হয়তো তোমার রাগ কমাতে পারবে না, কিন্তু আমি তোমাকে বলতে চাই, তুমি চলে যেও না। তুমি আমার স্ত্রী। আমি তোমাকে তোমার মতো করে বোঝার চেষ্টা করব। প্লিজ, মাকে এভাবে কষ্ট দিয়ে যেও না।
আমি তোমার কাজকেও সম্মান দেব, তোমার মতামতকেও গুরুত্ব দেব। কাল রাতের জন্য, আজকের ভুলের জন্য আমি ক্ষমা চাইছি। নদী ফুলগুলো নিল না, আয়ানের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর বলল, হঠাৎ আপনার এত পরিবর্তন কেন? কাল রাতে যখন আমাকে অপমান করেছিলেন তখন তো আপনার মনে এসব ছিল না। আপনি কি শুধু পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এই ফুলগুলো নিয়ে এসেছেন, নাকি বাবা মাকে খুশি করতে? না নদী, বিশ্বাস করো, আমি সত্যিই দুঃখিত। আমি চাই না আমাদের সম্পর্কটা এত দ্রুত শেষ হোক। আমি আমি তোমাকে বুঝতে চাই, প্লিজ। এই ভুলটার জন্য আমার উপর থেকে ভরসা তুলে নিও না। নদী দীর্ঘশ্বাস ফেলে ফুল হাতে নিয়ে বলল, ঠিক আছে, আমি থাকছি, কিন্তু মনে রাখবেন এই ফুলগুলো দিয়ে আমার মন গলবে না। আমার সন্দেহ হচ্ছে আপনি শুধু আপনার কাজের চাপ আর আমার ডায়েরির কিছু কথা পড়ে ভয় পেয়ে গেছেন। আপনার এই আচরণের পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। আমি আপনাকে পর্যবেক্ষণ করব মিস্টার আরিয়ান। আপনি শুধু কথার কথা বলছেন, নাকি সত্যি বদলাতে চাইছেন? আয়ানের মুখে হাসি ফুটল না। সে বুঝল তার ক্ষমা প্রার্থনা নদী গ্রহণ করেছে, কিন্তু তাদের সম্পর্কের মধ্যে সন্দেহের এক গভীর কাঁটা গেঁথে গেল। নদী ফুলগুলো হাতে নিয়ে বিছানায় রাখলো, কিন্তু তার চোখে ছিল এক স্থির সন্দেহ ভরা চাহনি। আয়ানের মনের ভিতরে ডায়েরির কথাগুলো তাকে তাড়া করে ফিরতে লাগলো। সকাল থেকে নদীর মন খারাপ। আগের দিনের ফুলের ক্ষমাতেও সন্দেহ কাটেনি। আজ দুপুরে আয়ানের কাকা কাকিমার বাড়িতে একটি পারিবারিক গেট টুগেদারে যেতে হবে। নদী ড্রেসিং টেবিলের সামনে বসেছিল। সে বলল, আপনি কি নিশ্চিত যে আমার ওখানে যাওয়া উচিত? আমি জানি না ওরা কেমন, আর আমার এই আধুনিক পোশাক ওদের পছন্দ হবে কিনা। আপনার মা তো সবসময় বলেন ঐতিহ্য। নদী, তুমি আমার স্ত্রী। এই ধরনের সামাজিক অনুষ্ঠানে তোমার উপস্থিতি বাধ্যতামূলক। এটা পারিবারিক ঐতিহ্য বজায় রাখার একটা অংশ। আর পোশাক, আমি তোমাকে জোর করছি না, তবে এই ধরনের গেট টুগেদারে একটু ফর্মাল পোশাক পরলে ভালো হয়। আমি তো শাড়িই পরেছি, কিন্তু সেটা ডিজাইন করা। কেন আমাকে সব সময় আমাদের ঐতিহ্যের মাপকাঠিতে চলতে হবে? আপনি কি আমার স্বাচ্ছন্দ্যতা বা পছন্দের দিকে একটু গুরুত্ব দিবেন না? দেখো নদী, আমি তোমাকে এখন বাইরের লোকের সামনে কোনো ঝামেলা তৈরি করতে বারণ করছি। তারা কি বলবে, লোকে তোমাকে নিয়ে ফিসফিস করবে। আমাকে তোমার কথা ভাবতে দাও। আমি চাই তুমি ভালো মতো মেশো, এইটুকু তো আমার জন্য করতেই পারো। নদী দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, আমি যাব, কিন্তু আমি নিজের মতো করেই চলবো। আপনিও আমার পাশে থাকবেন আশা করি। আমি থাকবো, অযথা চিন্তা করো না। আয়ানের কাকা কাকিমার বাড়িতে ঢুকতেই নদীর অস্বস্তি শুরু হলো। কাকা কাকিমা দুজনেই অত্যন্ত রক্ষণশীল এবং আয়ানের সফলতাকে নিয়ে গর্বিত। কাকিমা নদীকে কাছে টেনে এনে আয়ানকে উদ্দেশ্য করে বলল, ওহ আয়ান, আমাদের জুনিয়র বৌমা, দেখলেই তো, তোমাকে দেখে মনেই হয় না তুমি সদ্য কলেজ পাশ করেছো। আয়ান, তোমার সাহস আছে বলতে হবে, একেবারেই আমাদের পরিবারের সবচেয়ে ছোট মেয়েটিকে নিয়ে এসেছো। কাকিমা, আমার নাম নদী, আর আমি গ্র্যাজুয়েশন করে নিজের একটা আইটি ফার্ম খোলার চেষ্টা করছি। আইটি ফার্ম? বাহ, খুব কিউট। আমাদের আয়ান তো পুরো দেশের আর্কিটেকচার ডিজাইন করে, আর তুমি আইটি ফার্ম খুলতে চাও? যাকগে, এসব খেলাধুলা নিয়ে থাকো, বেশি বড়লোকদের কাছে মাথা ঘামাতে যেও না। তুমি তো এখনও আমাদের বাড়ির সবচেয়ে আদরের ছোট মেয়ে। কাকা কাকিমা, চলো সবাই ডাইনিং হলে যাই। আয়ানের কাকার কথায় নদী বেশ অপমানিত বোধ করল। সে আয়ানের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আপনি কিছু বলেন না কেন? উনি আমাকে পিচ্চি ভেবে খেলাধুলা করতে বলছেন, আর ছোট মেয়ে বলে অপমান করছেন। এখন না নদী, এটা তাদের স্বভাব। এখন চুপ করে থাকো। এটা পারিবারিক গেট টুগেদার, এখানে ঝগড়া করো না। নদী অপমানে ভিতরে ভিতরে চলতে থাকলো। আয়ানের নীরবতা যেন তাদের উপহাসকে আরো বাড়িয়ে দিল। কিছুক্ষণ পর আয়ান তার সফল কাজিনদের সঙ্গে আলাপ করিয়ে দিলেন নদীর। সবাই সমাজের উচ্চবিত্ত স্তরের মানুষ, যারা আয়ানকে অসম্ভব সম্মান করে। এ হলো আমার স্ত্রী নদী, আমাদের বাড়ির নতুন সদস্য। অমিত, যে আয়ানের কাজিন এবং একজন প্রখ্যাত ব্যবসায়ী, সে আয়ানকে বলল, আরে বাহ, তোমার থেকে প্রায় 15 বছরের ছোট, তাই না? আয়ান খুব মিষ্টি। কি করে? নদী নিশ্চয় এখন আর পড়াশোনায় মন বসে না। নদী নিজেকে প্রমাণ করার চেষ্টা করলো যে সেও একদম কোনো ফেলনা মানুষ নয়। নদী বলল, না, আমি কিছুদিন আগে গ্র্যাজুয়েশন শেষ করেছি।
আমি আজকাল ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে একটা ছোট্ট প্রজেক্ট করছি। একটা মডার্ন আর্ট ক্যাফে ডিজাইন করছি। আপনাদের সাথে শেয়ার করতে পারি? নদীর কথা শুনে সুস্মিতা, সে আয়ানের কাজিন অমিতের স্ত্রী এবং একই সাথে একজন ফ্যাশন ডিজাইনার, সে বলল, ও, আর্ট ক্যাফে, খুব ভালো। নিশ্চয়ই রং তুলি নিয়ে খেলছো। আজকালকার মেয়েরা এইসব ছোটোখাটো হবি নিয়ে থাকতেই ভালোবাসে। স্বাধীনের বড় ব্যবসা, কি দরকার এইসব করে সময় নষ্ট করার? নদী যতটা আগ্রহ নিয়ে কথা শুরু করেছিল, সুস্মিতার কথা শুনে সেই উৎসাহটা শূন্যের কোটায় চলে এলো। সে বলল, না, এটা শুধু হবি না, আমি এটাকে পেশা হিসেবে নিতে চাই। আমি আসলে আধুনিক মিনিমালিজম নিয়ে কাজ করছি, যেখানে ফর্ম ফলস ফাংশন। নদী কথা শেষ করার আগে অমিত বলল, ক্ষমা করো নদী, ফর্ম ফলস ফ্যাংশন, এটা তো আমাদের স্থাপত্যর আদি কথা। তুমি এখন এইসব নিয়ে গবেষণা করছো? আয়ান, তুমি ওকে একটু সময় দাও, ও তো এখনও খেলার ছলেই আছে। আমাদের বড় বড় প্রজেক্টের আলোচনায় ও এসব বুঝে না। নদীর মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে আয়ানের দিকে তাকালো, আশা করছিল আয়ান অন্তত একটা কথা বলে তাকে সমর্থন করবে। নদী আয়ানের দিকে সরাসরি তাকিয়ে বলল, আয়ান, আপনি তো জানেন আমি কত সিরিয়াস এই প্রজেক্ট নিয়ে। আপনি অন্তত ওদের বলুন এটা আমার পেশা। আপনি কিছু বলুন প্লিজ। আয়ান মৃদু হেসে তার কাজিনদের উদ্দেশ্যে বলল, তোমরা ওকে কেন এভাবে খেপাচ্ছ? হ্যাঁ, ওর এসব করার শখ আছে, ওকে নিয়ে এত মাথা ঘামিও না। চলো বরং আমাদের নতুন টেন্ডার নিয়ে কথা বলি। নদী, তুমি বরং কাকিমাদের সাথে গিয়ে বসো, ওখানে কিছু পুরনো অ্যালবাম আছে, দেখতে পারো। নদী পাথরের মতো দাঁড়িয়ে রইল। আয়ানের এই নীরবতা আর সবার সামনে তাকে শখের খেলোয়াড় হিসেবে দাঁড় করানোটা তার কাছে চূড়ান্ত অপমান মনে হলো। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। নিঃশব্দে সেখান থেকে বেরিয়ে বাড়ির গাড়িতে এসে বসলো। রাতে বাড়ি ফিরেই নদীর নীরবতা ভেঙে গেল। সে ঘরে ঢুকেই তীব্র ক্রোধে আয়ানকে আক্রমণ করলো। সে চিৎকার করে বলল, আপনার লজ্জা হলো না? আপনি কেন একটা কথাও বললেন না? আপনার কাজিনরা আমাকে অপমান করছিল, আমার কাজকে খেলাধুলা বলছিল, আর আপনি কি করলেন? আপনি আমাকে অ্যালবামের পাতা উল্টাতে বললেন। আপনার কাছে আমার কোনো মূল্য নেই, তাই না? নদী, চিৎকার করো না, এটা আমাদের ঘর। তুমি কেন এত ওভার রিয়্যাক্ট করছো? তারা আমার কাজিন, তাদের সাথে আমি তর্ক করতে পারি না। তাছাড়া তারা তো মজা করছিল। মজা করছিল? তারা আমার স্বপ্নকে অপমানিত করছিল, আর আপনি সেটা চুপ করে শুনলেন। আপনি আমাকে সবার সামনে ছোট করলেন। আপনি আমাকে একজন মানুষ হিসেবে নয়, শুধু একটা শোপিস হিসেবে দেখেন, যাকে শুধু সামাজিক অনুষ্ঠানে নিয়ে যাওয়া যায়। বাজে কথা বলবে না। আমি তোমার জন্য এত কিছু করছি, আর তুমি আমাকে ভুল বুঝছো। আমি চেয়েছিলাম তুমি স্বাচ্ছন্দ্যে থাকো। তাদের সামনে তোমার ওই ছোট প্রজেক্ট নিয়ে আলোচনা করার কি দরকার ছিল? তুমি জানো না তারা কত বড় মাপের মানুষ? ও, তার মানে আমার প্রজেক্ট ছোট। আপনার কাছে আমার বয়সও ছোট, আমার কাজও ছোট, আর আমার স্বপ্নও ছোট। আমি আর এইভাবে থাকতে পারছি না। আমি আপনার স্ত্রী হতে পারি, কিন্তু আপনার সম্পত্তি নই। আমার একটা নিজস্ব জীবন আছে, নিজস্ব পরিচিতি আছে, যা আপনি নষ্ট করে দিচ্ছেন। তোমার পরিচিতি এখন আমার নামের সঙ্গে জুড়ে গেছে, এটাই সত্যি। তুমি যদি এই পরিবারে থাকতে চাও, তবে এখানকার রীতিনীতি মেনে চলো। তোমার এই স্বাধীনতা আর পরিচিতির পাগলামি বন্ধ করো। আমি বন্ধ করব না, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি হয়তো আপনার মতো কোটি টাকা ডিল করি না, কিন্তু আমার কাজ আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি এই বাড়িতে আপনার হাতের পুতুল হয়ে থাকবো না। আমি কি আমার মতো কাজ করতে পারবো না? আমি বাইরে যেতে পারবো না? আমি আমার স্বাধীনতা দাবি করছি আয়ান। আপনি যদি সেটা দিতে না পারেন, তবে এই সম্পর্কটা ধরে রাখার কোনো মানেই হয় না। আয়ান কঠিন মুখে বলল, স্বাধীনতা? এই বাড়িতে তুমি সব কিছু পাবে, শুধু তোমার এই বেপরোয়া স্বাধীনতা নয়। এখন ঘুমাও। নদী আর কোনো কথা বলল না। সে কাঁদতে কাঁদতে বিছানার অন্য পাশে মুখ ফিরিয়ে শুয়ে রইল। আয়ান বুঝতে পারল সে আজ নদীর শেষ ভরসাটুকুও ভেঙে দিয়েছে। পরের দিন সকাল, নদী তখনও মন খারাপ করে তার ঘরে। নিচের ড্রয়িং রুমে আয়ানের মা ফোনে নিজের জায়ের সাথে কথা বলছেন। তিনি ফিসফিস করে বললেন,
কি বলবো বলো, কালকে তোমাদের বাড়িতে যা করেছে আমাদের মাথা হেট হয়ে গেল। বড় বড় সফল ছেলেদের সামনে আমাদের এই ছোট বউ এমন সব কথা বলেছে। নিজের ডিজাইনের কথা বলতে গিয়ে আয়ানের কাজিনদের সাথে তর্ক করেছে। ওর স্বভাব খুব খারাপ গো। ঠিকই বলছো। আয়ানের বউ কেমন যেন। হ্যাঁ রে, আর রাতে আয়ানকে নাকি বলেছে আমি তোমার সম্পত্তি নই, আমি স্বাধীনতা চাই। বোঝো কাণ্ড, বিয়ের কয়েকদিনের মধ্যে স্বাধীনতা চাই, আর রাতে নাকি কাজ করার নাম করে রাত জাগে। আমাদের আয়ানের ওপর এখন ওর কোনো নজর নেই, ওর সব নজর শুধু বাইরে। আমার তো মনে হচ্ছে বিয়ের আগেও ওর অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, তাই এখন এত স্বাধীনতা চাইছে। এই কথাগুলো তখন সেই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় বাড়ির পরিচারিকা রুমা স্পষ্ট শুনতে পেল। আয়ানের মা ফোন রেখে দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে মুখে ছিল নদীর প্রতি তীব্র বিতৃষ্ণা। আগের দিন রাতের ঝগড়ার পর আয়ান বুঝতে পারল কঠোরতা নয়, একটু নমনীয়তা দেখানো দরকার। সে ঠিক করলেন নদীর বন্ধু এবং তার বন্ধুকে নিয়ে একটি ডাবল ডেট আয়োজন করবেন, যাতে সম্পর্কটা একটু সহজ হয়। আয়ান ঘরে এসে নদীকে বলল, নদী, আজ সন্ধ্যায় একটা ডাবল ডেটের ব্যবস্থা করেছি। আমার বন্ধু রাহুল তার স্ত্রী তিতলিকে নিয়ে আসবে, আর তুমি তোমার বান্ধবী রিয়াকে ডেকো। হয়তো সবার সাথে মিশলে তোমার একঘেয়েমি কাটবে। ডাবল ডেট? হঠাৎ কেন? আপনি তো কখনো এসব পছন্দ করেন না। আপনার কি মনে হচ্ছে রিয়া আর রাহুল এসে আমাদের সমস্যা মিটিয়ে দেবে? সমস্যা মেটানোর জন্য নয় নদী, কিছুটা স্বাভাবিক হওয়ার জন্য। আমি চাই তুমিও খুশি থাকো। কাল রাহুল এসেছিল, ও বলল তোমাদের মতো ছোটোখাটো সমস্যা সবার জীবনেই আসে। চলো একটু আনন্দ করা যাক। তিতলি আর রাহুল, ওরা তো আপনার মতোই সফল পরিণত মানুষ হবেন। আমার বন্ধু রিয়া কিন্তু অন্যরকম, ও খুব সোজা কথা বলে। তাতে কি, রাহুলও খুব সোজা কথা বলে। রিয়াকে ডেকে নাও। না, আমি এইসবের কোনো প্রয়োজন মনে করছি না, আর আগ্রহও নই। কথাটা বলে নদী ঘর থেকে বের হয়ে গেল। আয়ান বোকার মতো দাঁড়িয়ে রইল। সকাল থেকে ঘরে উত্তেজনা। নদী তার স্বপ্নের গ্রাফিক ডিজাইন ফার্মে ইন্টারভিউ দিতে প্রস্তুত। আয়ান তার অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। নদী, তুমি কি নিশ্চিত তুমি যাবে? তোমাকে কি আমি কমফোর্টেবল লাইফ দিচ্ছি না? এই সময়ে তোমার বাইরে গিয়ে চাকরি করার কি দরকার? লোকে কি বলবে? আমার এত বড় নাম, আর আমার স্ত্রী কিনা একটা ছোট ডিজাইনিং ফার্মে কাজ করবে। লোকে কি বলবে সেটা নিয়ে কেন আপনার এত চিন্তা আয়ান? আমার তো কোনো অভাব নেই, কিন্তু আমার একটা পরিচিতি দরকার। আমার স্বপ্ন শুধু আপনার বাড়ির বউ হয়ে থাকা নয়। আমি নিজের কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চাই। আমার স্বাধীনতা মানে আমার কাজ। স্বাধীনতা? আমার মনে হচ্ছে তুমি শুধু আমাকে বিব্রত করার জন্য এই কাজটা করছো। তোমার ইন্টারভিউতে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার স্বামী এত সফল, তুমি কেন কাজ করছো, তুমি কি বলবে? এটা কি আমার ইগোর উপর আঘাত নয়? আমার ইগোর উপরও আঘাত লাগে আয়ান, যখন আপনার কাজিনরা আমাকে ছোট মেয়ে বা খেলোয়াড় বলে অপমান করে। তখনও আমার ইগো আহত হয়। আমার কাজটা ছোট নয়। আপনার সাফল্য যদি আমাকে আটকে রাখে, তবে সেই সাফল্য আমার কাছে বোঝা। আমাকে যেতে দিন, আমি যাবই। আয়ান নরম হয়ে নদীকে বোঝানোর চেষ্টা করে। সে নদীকে বলল, যদি চাকরিটা পাও তবে কত টাকা দেবে? নিশ্চয়ই আমার 1 ঘন্টার আয়ের থেকেও কম। এত সামান্য টাকার জন্য এত ঝামেলা কেন? টাকাটা বড় কথা নয় আয়ান, সম্মানটা বড় কথা। আপনি বাধা দিয়েও আটকাতে পারবেন না। আয়ান আর কথা বাড়ালেন না। তিনি শুধু মুখ ঘুরিয়ে নিলেন। তার ভেতরে নদীর এই জেদ এক ধরনের ঈর্ষা তৈরি করছিল। দুপুরের পর আয়ান যখন মিটিংয়ে ব্যস্ত, তখন নদীর ইন্টারভিউ শেষ হয়েছে। সন্ধ্যায় আয়ান বাড়ি ফিরতেই নদী উচ্ছ্বসিত হয়ে ছুটে এলো। সে বলল, আয়ান, আমি পেরেছি। আমার চাকরিটা হয়ে গেছে। তারা আমার পোর্টফোলিও খুব পছন্দ করেছে। গ্রাফিক ডিজাইনার হিসেবে আমি কাল থেকে জয়েন করতে পারি। ও ভালো, কংগ্রাচুলেশনস। তো এখন কি সেই ছোট্ট অফিসটাই প্রতিদিন যেতে হবে? তোমার সময় মতো তুমি বের হতে পারবে তো? আমার অফিসের পার্টি আছে আজ রাতে, সেখানে তোমাকে যেতে হবে। আপনি খুশি হননি তাই না? আপনার চোখে কোনো আনন্দ দেখছি না। আপনি কি ঈর্ষান্বিত? আপনি চান না আমি আমার জীবনে সফল হই?
নদীর কথায় আয়ান ক্ষিপ্ত হয়ে উঠল। সে বলল, ঈর্ষা, তোমার সামান্য একটা ছোট কাজের জন্য আমি ঈর্ষান্বিত হব? তুমি কি ভাবছো? আমি শুধু চাইছি তুমি দায়িত্বগুলো বোঝো। তোমার প্রথমে অগ্রাধিকার পরিবার। আর হ্যাঁ, আজ আমার কর্পোরেট পার্টিতে তোমার একজন আদর্শ স্ত্রীর মতো ব্যবহার করতে হবে। কোনো স্বাধীনতা বা কাজের কথা বলে আমার সহকর্মীদের সামনে আমাকে বিব্রত করো না। আমি আদর্শ স্ত্রী নই, আমি নদী। আর আপনি আমাকে যা বলতে বারণ করবেন আমি সেটাই করব। আপনার ইগো আজ অনেক আঘাত পেয়েছে আয়ান। রাতে আয়ানের হাই প্রোফাইল কর্পোরেট পার্টি। নদী আজ খুবই আত্মবিশ্বাসী। তার নতুন চাকরি তাকে এক নতুন শক্তি দিয়েছে। আয়ানের সহকর্মী ও অংশীদারদের সামনে তিনি নদীর পরিচয় করিয়ে দিলেন। উনি আমার স্ত্রী নদী। ও এখন একটা নতুন গ্রাফিক ডিজাইনের কাজ শুরু করেছে, অবশ্য শখের বশে। শখের বশে নয় রাহুল ভাইয়া, আমি ফুল টাইম কাজ করছি। আসলে আমি মনে করি আমাদের মতো মহিলাদের শুধু রান্নাঘর বা স্বামীর সাফল্যের পেছনে থাকা উচিত নয়। আমার নিজস্ব অর্থ, নিজস্ব সম্মান দরকার। আরে বাহ, আপনার তো দারুণ স্পিরিট। আপনি একা এত বড় একটা ফার্মের অনারের বউ হয়েও কাজ করছেন। আয়ান, তোমার তো ওকে সাপোর্ট করা উচিত। আসলে এই সাপোর্ট পেতে আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। আমার স্বামী মনে করেন তার সফলতা আমাকে চিরকাল বেঁধে রাখবে। তিনি মনে করেন আমার কাজের চেয়ে তার মিটিং বেশি জরুরি। সত্যি বলতে এই জুনিয়র সিনিয়র দ্বন্দ্বটা খুব অসহ্য। আয়ান দূরে দাঁড়িয়ে নদীর এই মেলে মুখ আলোচনা শুনে লজ্জায় কুঁকড়ে গেল। তিনি দ্রুত এগিয়ে এলেন, নদীর কানে ফিসফিস করে বলল, নদী, তুমি কি করছো? তুমি আমার সহকর্মীদের সামনে আমাদের ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে আলোচনা করছো? তোমার কি কমন সেন্স নেই? কেন? আপনার কাজ আর সাফল্য নিয়ে তো আপনি সবসময় আলোচনা করেন। আমি তো শুধু আমার সংগ্রামের কথা বলছি। আপনি আমাকে সবার সামনে শখের বশে কাজ করা বলে ছলনা করলেন কেন? আমি মিথ্যা বলি না আয়ান, আমার কোনো মুখোশ নেই। আয়ান ক্ষুব্ধ হয়ে নদীকে টেনে নিয়ে যেতে লাগলো। সে বলল, চলো, আর এক মুহূর্ত এখানে থাকবে না তুমি। তোমার এই মেলে মুখ অভ্যেস আমার মান সম্মান সব শেষ করে দেবে। তুমি ভুলে গেছো তুমি কে? বাড়ি ফিরতেই দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হলো। আয়ান চিৎকার করে বলল, তুমি আজ আমাকে সবার সামনে অপমান করলে। তুমি ভুলে গেলে আমি তোমাকে সাপোর্ট করে পার্টিতে এনেছিলাম। তুমি আমার দুর্বলতা প্রকাশ করলে। আমি আপনার দুর্বলতা প্রকাশ করিনি আয়ান, আমি আমার সত্যিটা বলেছি। আপনি কেন বুঝছেন না? আমি একজন যোগ্য ডিজাইনার। আমি আপনার মতো সফল না হতে পারি, কিন্তু আমাকে কেন বারবার ছোট হতে হবে? আমার স্বপ্নের দাম কি আপনার ইগোর চেয়ে কম? নদী তখন তার অফিসের ফাইলগুলো ছুঁড়ে ফেলে দিল এবং মেঝেতে বসে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। নদী বলতে লাগলো, আমার কোনো প্রয়োজন নেই এই বিলাসবহুল জীবনের। আমার শুধু একটা স্বীকৃতি দরকার। আমি যখন আপনার সামনে দাঁড়িয়ে কথা বলি তখন আমার মনে হয় আমি যেন একটা দেওয়ালের সাথে কথা বলছি। আপনি শুধু আপনার কাজ, আপনার নিয়ম, আপনার ঐতিহ্য বোঝেন। আপনি আমার স্বপ্নকে মেরে ফেলতে চান। আমার দম বন্ধ হয়ে আসছে। আয়ান দেখল নদী সত্যিই মানসিক যন্ত্রণায় ভুগছে। তার কান্নায় কোনো অভিনয় ছিল না, ছিল তার স্বপ্নের পরাজয়ের তীব্র কষ্ট। আয়ানের ভেতরে থাকা সেই অহংকারী মানুষটা আজ প্রথমবার ভেঙে গেল। তিনি সেই ডায়েরির কথাগুলো আর তার চোখের জল মেলাতে পারল। আয়ান নদীর পাশে হাঁটু গেড়ে বসে বলল, নদী, তুমি কাঁদো না প্লিজ। আমি বুঝতে পারিনি তোমার এত কষ্ট হচ্ছে। হয়তো আমি ভুল ছিলাম। আমার জীবনের সবটাই ছিল রুটিন আর ক্ষমতা। আমি ভুলে গিয়েছিলাম একজন মানুষের কাছে তার স্বপ্ন কতটা জরুরি। আপনি কি বলছেন? আপনি শুধু আমাকে কন্ট্রোল করতে চেয়েছিলেন। রাহুলের কথা শুনেছিলাম, কিন্তু তোমার কান্না দেখে আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে। তোমার কাজটা ছোট নয়, তোমার সাহস, তোমার জেদ, এটাই তোমার সবচেয়ে বড় সাফল্য। তুমি কাল থেকে নিশ্চিন্তে কাজে যাও। তোমার অফিস, তোমার কাজ সবটাই আমার কাছে এখন গুরুত্বপূর্ণ। আমি তোমাকে সমর্থন করব নদী। তুমি তোমার স্বপ্ন পূরণ করো। তুমি আমার স্ত্রী, আমার সঙ্গী, আমার সম্পত্তি নও। এই প্রথম আয়ান তার অহংকারের দেয়াল ভেঙে নদীকে আন্তরিকভাবে সমর্থন করল। নদী বিশ্বাস করতে পারছিল না তার সিনিয়র বর অবশেষে তার স্বপ্নের কথা বুঝতে পেরেছে। পরের দিন নদী যখন খুব আনন্দের সঙ্গে নতুন অফিসে জয়েন করলো,
সে কাজে তার সবটুকু মেধা ঢেলে দিল। দুপুরের পর তার বস তাকে ডেকে পাঠালেন। বস নদীকে বলল, নদী, আমি তোমার কাজের স্পিড দেখে মুগ্ধ। তুমি আমাদের টিমের জন্য একটা অমূল্য সম্পদ। তোমার কাজটা শুধু গ্রাফিক ডিজাইনারদের নয়, আমাদের একটা নতুন উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্ট আছে, যার জন্য আমরা একজন অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েটিভ ডিরেক্টর খুঁজছি। অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েটিভ ডিরেক্টর? স্যার, আমি তো সবে জয়েন করলাম। তাতে কি, তোমার আইডিয়া আর তোমার কথা বলার ধরন খুবই শক্তিশালী। তুমি এই প্রজেক্টটা সামলাতে পারবে। এই জন্য এই পজিশনে তোমাকে অনেক বেশি সময় দিতে হবে। কখনো কখনো লেট নাইট ওয়ার্কও থাকবে। তোমার কি কোনো সমস্যা হবে, বিশেষ করে তোমার স্বামীর দিক থেকে? নদী বুঝতে পারলো এটা তার জন্য বিরাট সুযোগ, কিন্তু এর জন্য তাকে আরো বেশি স্বাধীনতা ও সময় দাবি করতে হবে, যা আয়ানের পুরনো রীতির সাথে আবার সাংঘর্ষিক হবে। নদী তখনও উত্তর দিতে পারেনি। সে শুধু মাথা নিচু করে বসেছিল। তার মনে তখন একটাই প্রশ্ন, আয়ান কি তার এই নতুন উচ্চ আকাঙ্ক্ষী পদোন্নতিকে মেনে নেবে, নাকি সে আবার তার পুরনো কর্তৃত্ববাদী রূপে ফিরে আসবে। তার স্বপ্ন নতুন করে এক কঠিন পরীক্ষার মুখে। পরের দিন সকালবেলা নদী আয়ানকে তার নতুন পদোন্নতির কথা জানালো, যার জন্য বেশি সময় দিতে হবে। আয়ান চা খাচ্ছিল। নদী বলল, আয়ান, আমার বস আমাকে অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েটিভ ডিজাইনার ডিরেক্টর পদের জন্য অফার দিয়েছেন। এটা আমার জন্য বিশাল সুযোগ, কিন্তু এর জন্য আমাকে অনেক বেশি সময় দিতে হবে। অনেক রাতও কাজ করতে হতে পারে। আপনি কি সত্যি সেটা মেনে নিতে পারবেন, নাকি আবার? তুমি এখনও আমাকে অবিশ্বাস করছো নদী? আমি কথা দিয়েছি, আমি তোমাকে সমর্থন করব। তুমি তোমার স্বপ্ন পূরণ করো। আমি জানি এই সুযোগটা তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, এত বড় একটা দায়িত্ব নেওয়ার আগে তোমার একটা ব্রেক দরকার। আমরা আজ বাইরে যাব পারিবারিক পিকনিকে। পিকনিক? কিন্তু আপনার এত কাজ। কাজ থাকবেই, কিন্তু আমার এখন তোমার সাথে কিছুটা সময় কাটানো দরকার। তোমার বসকে বলে দাও, কাল থেকে তুমি এই নতুন চ্যালেঞ্জ শুরু করবে। আজ শুধু আমরা দুজন। চলো এই শহর থেকে একটু দূরে কোথাও যাই। নদী আয়ানের চোখে সত্যিকার প্রচেষ্টা দেখতে পেল। তার মনে সন্দেহ কিছুটা কাটল। তারা দুজনে শহরের কোলাহল থেকে দূরে একটি প্রাকৃতিক গন্তব্যের দিকে যাত্রা শুরু করলো। শহর থেকে প্রায় 2 ঘন্টা দূরে একটি নিরিবিলি রাস্তায় যেতেই হঠাৎ আয়ানের বিলাসবহুল গাড়িটা বিকল হয়ে গেল। নদী উদ্বিগ্ন হয়ে বলল, এ কি হলো? কেন থেমে গেল? এটা তো অনেক দামি গাড়ি। এমন হওয়ার কথা নয়। আমাদের তো এখানে কেউ চেনে না। কি হবে এখন? আয়ান গাড়ির হুড খুলে একটু আধটু ঠিক করার চেষ্টা করলো। তারপর বলল, মনে হচ্ছে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে গেছে। চিন্তার কিছু নেই, আমি একজন মেকানিককে কল করছি, তবে আসতে একটু সময় লাগবে। তুমি ভয় পেও না। আমি খুব ভয় পাচ্ছি। এই নির্জন জায়গায় এইভাবে আটকে থাকবো? আমি কোনো দিন এইভাবে একা বাইরে আসিনি। এটা খুবই অসহ্য। এই দেখো নদী, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার পাশেই আছি। আমার উপর ভরসা রাখতে পারো না? আমি অভ্যস্ত নই। আমি আপনার মতোই সফল হতে চেয়েছিলাম, কিন্তু আপনার জীবনে সব সহজ ছিল। আমার জীবনে সব সময় অনেক বাধা এসেছে। আপনার কাছে সব কিছু খুব সহজ মনে হয়। সহজ? তোমার কি মনে হয় আমার জীবন সহজ ছিল? তুমি কি জানো কেন আমি এত রুটিন মেনে চলি? শোনো, যখন আমার বয়স 15, তখন আমার বাবা একবার ব্যবসায় বিশাল লোকসান করেছিলেন। আমরা প্রায় সব হারিয়ে ফেলেছিলাম। আমার মা তখন রাতে লুকিয়ে কাঁদতেন। সেই ভয়টা এখনও আমার ভেতরে আছে। আমি সেই সময় প্রতিজ্ঞা করেছিলাম আমি কোনোদিন আমার পরিবারকে আর সেই অনিশ্চয়তা দেব না। তাই আমি এত বেশি কাজ করি, এত বেশি কঠোর। নদী আশ্চর্য হয়ে যায় আয়ানের কথা শুনে। সে কখনো বুঝতেও পারেনি আয়ানও একসময় আর্থিক কষ্টে দিন যাপন করেছে। সে আয়ানকে বলল, আপনি এত কষ্ট করেছেন, আমি তো জানতাম না। আপনি তো কোনোদিনও বলেননি আপনি এত সফল। আমি ভাবতাম আপনি বুঝি শুধু অর্থ বোঝেন। অর্থ নয় নদী, নিরাপত্তা। আমি চাইনি আমার স্ত্রী বা সন্তানরা সেই অনিশ্চয়তা দেখুক। তুমি কি জানো আমার সবচেয়ে প্রিয় শখ কী ছিল? আমি ছোটবেলায় ছবি আঁকতাম। তুমি যখন ডিজাইনের কথা বলো, তখন আমার মনে পড়ে যায় এই সব কিছুর মাঝে আমি আমার ভেতরের সেই শখের মানুষটাকে মেরে ফেলেছি। আমি তোমাকে আর তোমার স্বপ্নকে সম্মান করি, কারণ তুমি সেই সত্তাকে বাঁচিয়ে রেখেছো যাকে আমি হারিয়ে ফেলেছি।
নদী আয়ানের কাঁধে মাথা রেখে বলল, আমি দুঃখিত আয়ান, আপনার গল্প শুনে মনে হচ্ছে আমরা দুজনেই ভয়ের সাথে লড়ছি। আপনার ভয় হারিয়ে ফেলার আর আমার ভয় স্বীকৃতি না পাওয়ার। আমি সত্যিই আপনাকে বিশ্বাস করতে চাই। গাড়ি ঠিক হওয়ার অপেক্ষায় এই দীর্ঘ সংলাপে তাদের সম্পর্কের অনেক বরফ গলে গেল। আয়ান প্রথমবারের মতো তার ভিতরে দুর্বলতা দেখালো, যা নদীর সন্দেহকে কমিয়ে দিল। পিকনিক থেকে ফেরার কয়েকদিন পর নদীর জন্মদিন। আয়ান রাহুলকে ফোন করলো। হ্যালো রাহুল, নদীর জন্মদিন আসছে, ওকে কি দেব? একটা দামি হীরের নেকলেস দেব নাকি নতুন একটা ডিজাইন স্টুডিও? আয়নের মতো সিনিয়র বর তো সেটাই করবে, কিন্তু মনে রাখিস নদী হিরে চায় না, সে মনোযোগ চায়। আমি তোকে বলেছিলাম কন্ট্রোল করতে, কিন্তু এখন বলছি বিশ্বাস করতে। ওকে এমন কিছু দে যাতে ও বুঝে তুই ওর ছোট পৃথিবীটাকেও গুরুত্ব দিস। ওকে সারপ্রাইজ দে, এমন কিছু যা শুধু ওর জন্যই। আয়ানের মাথায় একটা আইডিয়া এলো। জন্মদিনের দিন সন্ধ্যায় আয়ান বাড়িতে তাড়াতাড়ি ফিরলেন। পুরো বাড়িতে নীরবতা। নদী ভাবলো আয়ান হয়তো ভুলে গেছে। হঠাৎ কলিং বেল বাজলো। নদী দরজা খুলতেই দেখলো আয়ান হাতে একটা বড় কেক এবং একটা অ্যালবাম নিয়ে দাঁড়িয়ে আছে। আয়ান নদীর দিকে কেক এগিয়ে দিয়ে হাসি মুখে বলল, শুভ জন্মদিন নদী। আমি জানি তোমার বন্ধুরা হয়তো বড় পার্টি আশা করেছিল, কিন্তু আমি শুধু তোমার জন্যই সারপ্রাইজটা তৈরি করেছি। আপনি মনে রেখেছেন? আর এই অ্যালবাম? এই অ্যালবামে শুধু আমাদের ছবি নেই, তোমার ছোটবেলার ছবি, তোমার কলেজের বন্ধুদের ছবি, এমনকি তোমার ডিজাইন করা প্রথম আর্টওয়ার্কের ছবি সব আছে। আমি রিয়ার কাছ থেকে জোগাড় করেছি। তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি মনে রেখেছি। তোমার অতীতটাও আমার কাছে গুরুত্বপূর্ণ। চলো কেক কাটো। নদী আবেগ আপ্লুত হলো। তার মনে হলো আয়ান শুধু স্বামী নন, তিনি তার জীবনের প্রতিটি অংশকে গ্রহণ করেছেন। কেক কাটা শেষে দুজনে একসঙ্গে বসে পুরনো অ্যালবামের পাতা উল্টাচ্ছিল। ঘরটা মোমবাতির আলোয় আলোকিত। নদী আলতো করে আয়ানের হাত ধরে বলল, আপনি সত্যিই বদলে গেছেন আয়ান। আমি কখনো ভাবিনি আপনি আমার এই ছোট ছোট জিনিসগুলোতে এত গুরুত্ব দেবেন। আমি আপনাকে ভালোবাসি, শুধু আপনার সাফল্যকে নয়। আমিও তোমাকে ভালোবাসি নদী। আমি এখন বুঝতে পারছি সফলতার চেয়ে সম্পর্কের মূল্য অনেক বেশি। তুমি আমার জীবনটাকে অনেক বেশি রঙিন করে তুলেছ। তুমি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছো। আয়ান ধীরে ধীরে নদীর দিকে ঝুঁকে এলো। তাদের মাঝে সব দূরত্ব তখন ঘুচে গেছে। এটি ছিল তাদের প্রথম সত্যিকারের রোমান্টিক মুহূর্ত। তাদের ঠোঁট যখন একে অপরের কাছাকাছি, তখন তাদের ভালোবাসার দৃঢ় বাঁধন তৈরি হতে যাচ্ছিল। ঠিক তখনই আয়ানের ফোন তীব্র শব্দে বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মা। আয়ান মুহূর্তের জন্য থমকে গেলেন। এই মুহূর্তে ফোন ধরাটা তার কাছে চরম বিরক্তিকর মনে হলো। তিনি ফোনটা কেটে দিয়ে আবার নদীর দিকে ঝুঁকতে গেল, কিন্তু তার আগেই ফোনটা আবার জোরে জোরে রিং হতে শুরু করলো। মা বারবার ফোন করছেন। নদী দীর্ঘশ্বাস ফেলে আয়ানের কপালে একটা হালকা চুমু দিয়ে বলল, আয়ান ধরুন, মা এতবার ফোন করছেন, নিশ্চয়ই কিছু জরুরি হয়েছে। হ্যাঁ মা, কি হয়েছে? কেন এত ফোন করছো? আমি একটু কি হয়েছে মানে? তোমাদের দুজনের ফোনে সুইচ অফ কেন? জানো এখন কটা বাজে? কালকের অনুষ্ঠানে নতুন গয়না পরবে, সেটা ডিজাইন নিয়ে কথা বলতে ভুলে গেছো নাকি? তোমার বাবা কতবার করে বললেন তোমাদের দুজনেরই যেন আমার পাশে থাকাটা জরুরি। তোমাদের কাছে কি এখন এসবের কোনো দাম নেই? আয়ানের মুখটা কঠিন হয়ে গেল। পারিবারিক রীতিনীতি এবং মায়ের কর্তৃত্ব আবার তাদের ব্যক্তিগত রোমান্টিক মুহূর্তটিকে ছিন্ন করে দিল। ভালোবাসা এবং বিশ্বাসের প্রথম মুহূর্তটি সম্পূর্ণ হতে পারল না। আয়ানের হাতে ফোন, আর নদীর চোখে আবার পুরনো প্রশ্নের ছায়া। তাদের ভালোবাসার বাঁধন তৈরি হচ্ছিল, কিন্তু সেই বাঁধন পারিবারিক কর্তব্যবোধের ফোন এসে মুহূর্তের মধ্যে ছিঁড়ে দিল। আয়ান কি উত্তর দেবেন, আর নদীর মনে বিশ্বাস কতটুকু দৃঢ় হবে, সেটাই প্রথম প্রশ্ন। জন্মদিনের রাত পার হয়েছে। সম্পর্কের উষ্ণতা যখন বাড়ছে, ঠিক তখনই এক গভীর ভুল বোঝাবুঝির জন্ম হলো। সকালে নদী তার নতুন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদের কাজের জন্য ল্যাপটপে ব্যস্ত। আয়ান তার ফোনের দিকে তাকিয়ে ছিল। হঠাৎ স্ক্রিনে একটি অজানা নম্বর থেকে ফোন এলো। আয়ান দ্রুত ফোনটি সাইলেন্ট করে দিল, কিন্তু এর আগে নদী স্ক্রিনটা দেখে ফেলেছিল। নদী সরাসরি আয়ানের দিকে তাকিয়ে বলল, কার ফোন ছিল? কেন সাইলেন্ট করলেন? কেউ নয়, একটা ভুল নম্বর, অফিসের কল হতে পারে।
তুমি তোমার কাজ করো। অফিসের কল এত ভোরে? আপনি কি সত্যি বলছেন? একটু আগে আমার মনে হলো যেন দেখলাম স্ক্রিনে একটা নাম, প্রিয়া লেখা ছিল। আয়ান চমকে গেলেন। প্রিয়া ছিল তার পুরনো দিনের সম্পর্ক, যা তিনি নিজেই ভুলে গিয়েছিলেন। আয়ান গম্ভীর হয়ে বলল, তুমি কি আমার ফোন দেখছো? আমি স্পষ্ট বললাম ওটা কোনো গুরুত্বপূর্ণ কল নয়। আমি দেখিনি আয়ান, আমি স্ক্রিনের ফ্ল্যাশ দেখেছি। কে এই প্রিয়া? আপনি কি সেই পুরনো সম্পর্কটাকে এখনো টেনে নিয়ে বেড়াচ্ছেন? আমাকে ফুল দিয়ে জন্মদিন পালন করে কি আপনি শুধু আমার কাছ থেকে কিছু আড়াল করতে চাইছিলেন? বাজে কথা বলবে না। প্রিয়া আমার অতীতে ছিল, এখন তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। হয়তো পুরনো কোনো কাজের সূত্রে ফোন করেছে। তোমার কেন এত সন্দেহ? সন্দেহ? আমার শাশুড়ি তো সেই কবে থেকেই গুজব রটাচ্ছেন আমার নাকি বাইরের অন্য কারোর সাথে সম্পর্ক আছে, তাই আমি স্বাধীনতা চাইছি। আর এখন আপনার এক্সের ফোন, আপনি কি আমাকে মিথ্যা বলছেন? আপনার অতীত কি এখনো আপনাকে তাড়া করছে? আয়ান রাগে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর অনেকটা চিৎকার করে বলে, তোমার এই সামান্য সন্দেহটা আমাদের এত বড় একটা সম্পর্ককে নষ্ট করছে। তোমার কি একটু বিশ্বাস নেই আমার উপর? তুমি আমাকে অবিশ্বাস করছো একটা তুচ্ছ ফোন কল নিয়ে? এত বড় অভিযোগ? আমার কথা বলার মতো রুচি নেই তোমার সাথে। থাক, আপনার রুচি না থাকতে পারে, কিন্তু আমার সম্মান আছে। আপনি মিথ্যা বলছেন আর আমি সেটা বুঝতে পারছি। কেন আপনি আমাকে বিশ্বাস করতে দিচ্ছেন না? আপনি তো বলেছিলেন আপনি আমার পাশে থাকবেন। আপনার এই রাগই প্রমাণ করে আপনি কিছু লুকাচ্ছেন। আয়ান আর কোনো কথা না বলে তীব্র রাগে নিজের জ্যাকেটটা নিলেন এবং জোরে দরজাটা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে গেল। সন্ধ্যায় পারিবারিক ডিনারে নদী এবং আয়ান দুজনেই উপস্থিত, কিন্তু তাদের দুজনের মধ্যে ছিল এক শীতল নীরবতা। আয়ান চুপচাপ বসেছিলেন আর নদী ছিল খুবই গম্ভীর। কাকিমা সুযোগটা নিলেন। তিনি নদীকে উদ্দেশ্য করে বললেন, নদী, তুমি তো আজকাল শুনছি অনেক রাত পর্যন্ত কাজ করছো। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়েছে বলে কথা। নদী কাকিমার কথায় কোনো জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না, তাই কাকিমা এবার আয়ানকে খোঁচা দিলেন। আয়ান, তোমার অফিসের কাজ না হয় বোঝা গেল, কিন্তু বৌমার কাজ কি এতই জরুরি? আয়ান আর নদীকে কিছু বলার সুযোগ না দিয়ে আয়ানের মা বলল, কি বলবো বলো? আজকালকার মেয়েদের আর ঘরে মন নেই, এরা শুধু স্বাধীনতা চায়। আয়ান, তুমি ওকে সময় দাও না কেন? মা, আমি আপনাকে স্পষ্ট বলছি, আমার কাজ আমার কাছে জরুরি। আপনার ছেলে শুধু তার নিজের স্বাধীনতা বোঝে, আর এই বাড়িতে শুধু আপনারাই জানেন আয়ান কেন রাতে দেরি করে বাড়ি ফেরে। নদীর এই কথায় পুরো টেবিলে একটা নীরবতা নেমে এলো। আয়ান হতবাক হয়ে নদীর দিকে তাকালো। কাকিমা ঠোঁট টিপে হাসলেন। তিনি এবারে সুযোগটাও কাজে লাগালেন। তিনি বললেন, বৌমা, তুমি কি বলতে চাইছো? আয়ান রাতে দেরি করে ফেরে মানে? তুমি কি আয়ানের চরিত্র নিয়ে সন্দেহ করছো? শুনেছি বিয়ের আগে আয়ানের নাকি একটা পুরনো সম্পর্ক ছিল। তুমি কি সেই কারণেই এত বেশি স্বাধীনতা চাইছো? এই কথাটা যেন নদীর কানের মধ্যে বোমার মতো ফাটলো। সে চিৎকার করে বলল, আমি কারো চরিত্র নিয়ে প্রশ্ন করছি না, কিন্তু যে ব্যক্তি তার স্ত্রীকে বিশ্বাস করতে শেখায় না, তিনি কিভাবে আশা করে যে তার স্ত্রী তাকে বিশ্বাস করবে? এই বাড়িতে শুধু বাইরে থেকে ঐতিহ্য বজায় রাখার নাটক হয়, ভেতরে আপনারা সবাই জানেন কে কাকে নিয়ে কি গুজব রটাচ্ছে। আপনারা আমাকে আমার স্বপ্নের জন্য অপদস্থ করেছেন, আর আমি তার বদলে এই পারিবারিক কলঙ্ক দেখতে পাচ্ছি। নদীর এই বিস্ফোরণে ডিনার টেবিল লজ্জায় ভেঙে পড়ল। আয়ানের মা উঠে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলেন। আয়ানের দিকে তাকিয়ে বললেন, আয়ান, তুমি কি করছো? তোমার বউয়ের মুখে এমন কথা? তুমি একে বউ হিসাবে নিয়ে আসোনি, তুমি একজন শত্রু এনেছো। আয়ান লজ্জায় মাথা নত করে নদীকে বলল, নদী, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ, চলো এখান থেকে। না, আমি যাব না। আমি আর এই বাড়িতে এক মুহূর্তও থাকবো না। যেখানে আমাকে কোনো সম্মান দেওয়া হয় না সেখানে আমি থাকবো না। নদীর চোখের জল মুছতে মুছতে নিজের ব্যাগ গুছিয়ে শ্বশুর শাশুড়ির কথা না শুনেই সোজা বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে গেল। নদী তখন তার বান্ধবী রিয়ার অ্যাপার্টমেন্টে। রিয়া নদীকে জড়িয়ে ধরে বলল, তুই ঠিক করেছিস, চলে এসেছিস। এইসব চাপ সহ্য করার দরকার নেই। ওই সিনিয়র বরটা তোর যোগ্য নয়। আমার খুব কষ্ট হচ্ছে রিয়া। আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম
উনি আমাকে সাপোর্ট করার কথা বলেছিলেন। আর এখন আমি জানি না প্রিয়াকে, আমি জানি না উনি কেন রেখে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। এদিকে আয়ান বাড়িতে একা। পুরো বাড়িতে মায়ের কান্না আর বাবার নীরব ক্রোধ। আয়ানের মনে হলো এই ভুল বোঝাবুঝি পুরো দায়িত্ব তারই। আয়ান নিজের ঘরে বসে অস্থির হয়ে আছে। সে মনে মনে বলল, চলো, আমাকে জানতে হবে প্রিয়া কেন ফোন করেছিল। আমি নদীর বিশ্বাস হারাতে পারি না। আয়ান প্রিয়ার নম্বরে ফোন করলো। অনেকক্ষণ পর ফোন ধরলো প্রিয়া। আয়ান বলল, প্রিয়া, তুমি কেন ফোন করেছিলে? তুমি জানো তোমার জন্য আমার বাড়িতে কি সমস্যা হয়েছে? আমার স্ত্রী দেখেছে যে তোমার নাম্বার থেকে ফোন আসছে, তাই সে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। আয়ান, এত রাগ করছো কেন? আমি তো শুধু একটা কাজের জন্য ফোন করেছিলাম। আমার স্বামী একটা আর্কিটেকচার ফার্ম খুলেছে, তোমার পুরনো রেফারেন্সটা দরকার ছিল। আমি তো জানতাম না তোমার বিয়ে হয়ে গেছে। আমি সত্যিই দুঃখিত। আমি একটা টেক্সট করে দিতাম। প্রিয়ার কথায় আয়ান বুঝলো কলটা প্রয়োজনেই ছিল, কিন্তু তার ক্রোধ, তার গোপনীয়তা সবকিছু মিলে পরিস্থিতিকে জটিল করে তুলেছে। আয়ান এখন কি করবে? নদীকে কি বোঝাতে পারবেন? কিছুই বুঝতে পারছে না। আপন মনে এসে বলে ওঠে, আমি ভুল করেছি, আমারই সব বলা উচিত ছিল। নদীকে বোঝানো দরকার, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আয়ানের মন তখন অস্থির। তিনি দ্রুত রিয়ার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নদীর ক্ষমা চাইতে। সে তার গাড়ির চাবি নিল এবং দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে গেল। রাস্তায় তখন তীব্র যানজট। আয়ান খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল। তার মন ছিল অস্থির। তিনি শুধু ভাবছিলেন কিভাবে নদীকে বিশ্বাস করাবে, কিভাবে তার এই ভুল বোঝাবুঝি ভাঙাবে। গাড়ি চালাতে চালাতেই সে অস্থির হয়ে বলতে লাগলো, আমি ওকে ভালোবাসি। আমি ওকে বুঝিয়ে বলবো ওর স্বাধীনতা আর স্বপ্ন সবটাই আমার কাছে জরুরি। প্লিজ নদী, তুমি শুধু একবার আমার কথা শোনো। রাস্তার মোড়ে একটি দ্রুতগামী ট্রাকের হর্ন বেজে উঠল। আয়ান নদীর কথা ভাবতে ভাবতে এতটাই অন্যমনস্ক ছিলেন যে তিনি সিগন্যাল লাইট দেখতে পেল না। পরের মুহূর্তে একটি তীব্র ধাতব শব্দ, গাড়ির কাঁচ ভেঙে গেল। তীব্র আর্তনাদ, গাড়িটি পুরোপুরি দুমড়ে মুচড়ে গেল। আয়ান স্টিয়ারিং হুইলে মাথা রেখে জ্ঞান হারালেন। রাস্তার চারপাশে ভিড় জমে গেল। আয়ান গুরুতর আহত। ভুল বোঝাবুঝির ফল কি এতটা ভয়ানক হবে? নদী কি জানতে পারবে তার স্বামী দুর্ঘটনার শিকার হয়েছেন যখন সে তাকে ভুল বুঝে দূরে সরে আছে? তাদের সম্পর্কে টানাপোড়েন কি চিরকালের জন্য থেমে গেল? রাত তখন গভীর। নদী রিয়ার অ্যাপার্টমেন্টে বসে ডিনারের টেবিলের ঘটা সব অপমানের কথা বলছিল। ঠিক তখনই রিয়ার ফোন বেজে উঠল। ফোন ধরে রিয়া একেবারে স্তব্ধ। রিয়া নদীকে বলল, নদী, তোর শাশুড়ি ফোন করেছিলেন। উনি আয়ানের অ্যাক্সিডেন্টের কথা বলেছে। গাড়ি অ্যাক্সিডেন্ট, খুব সিরিয়াস নাকি? নদী লাফিয়ে উঠল। তার মনের সমস্ত রাগ, অভিমান, সন্দেহ মুহূর্তের মাঝে গায়েব হয়ে গেল। তার মনে শুধু একটাই চিন্তা, আয়ান। নদী চিৎকার করে উঠল, অ্যাক্সিডেন্ট? কি বলছিস? কোথায়? কোন হসপিটালে? আমাকে এক্ষুনি যেতে হবে রিয়া, চল চল। কিন্তু তুই তো রেগে চলে এসেছিলি। তোর শাশুড়ি তো তোকে দোষ দিচ্ছেন। দিচ্ছে দিক, আমি ওনার জন্য যাচ্ছি না। আমি আয়নের জন্য যাচ্ছি। আমার স্বামী, আমি তাকে ভুল বুঝে ঘর থেকে বেরিয়ে এসেছি। আর এখন যদি তার কোনো কিছু হয়ে যায়, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। চল, এক মুহূর্ত দেরি করিস না। তারা দ্রুত হাসপাতালে পৌঁছালো। আয়ানকে তখনও ইমার্জেন্সি রুমে রাখা হয়েছে। আয়ানের মা বাবা এবং কাকা কাকিমা সবাই সেখানে উপস্থিত। আয়ানের মা নদীকে দেখে বলল, তুমি এসেছো, তোমার জন্যই তো আজ এই সব হলো। তুমি এভাবে ঝগড়া করে বেরিয়ে গেলে, আর আমার ছেলেটা? মা, এখন ঝগড়া করার সময় নয়। আমার স্বামী ভেতরে আছেন। আমি আপনার কোনো অভিযোগ শুনতে আসিনি। আমি আয়নের পাশে থাকতে এসেছি। এখন শুধু প্রার্থনা করুন উনি যেন সুস্থ হয়ে ওঠেন। আর হ্যাঁ, আমি তাকে ভুল বুঝেছিলাম, কিন্তু আজ থেকে আমি আর ভুল করব না। নদী আর কোনো কথা না বলে ইমার্জেন্সি রুমের দরজার কাছে বসে রইল। তার চোখে শুধু উদ্বেগ আর অনুশোচনা। অস্ত্রোপচারের পর আয়ানকে কেবিনে স্থানান্তরিত করা হলো। মাথায় আঘাত লাগায় সে তখনও জ্ঞানহীন। নদী এক মুহূর্তের জন্যও তার পাশে থেকে সরেনি। আয়ানের মা কিছুক্ষণ নদীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এরপর দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। নদী আয়ানের হাত ধরে বসেছিল। আয়ানের হাতে আলতো করে চুমু দিয়ে ফিসফিস করে বলল, আপনি এমন কেন করলেন আয়ান? কেন এত দ্রুত গাড়ি চালালেন? আমি জানি আমার উপর রেগেই আমি আপনাকে প্রিয়ার কথা জিজ্ঞেস করে ভুল করেছিলাম। কেন আপনি আমার সাথে শেয়ার করেন না?
কেন আপনি আমাকে বিশ্বাস করেন না? আমি আপনাকে ভুল বুঝে চলে এসেছিলাম, আর আপনি? নদীর চোখের জল আয়ানের হাতে পড়ল। নদী আবারও বলতে লাগলো, কাল রাতেই আমাদের প্রথম রোমান্টিক রাত হতে পারতো। আপনি আমাকে আই লাভ ইউ বলতে পারতেন, আমি আপনার কাছে আমার স্বপ্নের কথা বলতে পারতাম। কিন্তু আপনার বাবা মার ফোন আর এই অ্যাক্সিডেন্ট, আমি আপনাকে নিয়ে আর কোনো সন্দেহ রাখবো না আয়ান। আপনি শুধু ফিরে আসুন প্লিজ। নদীর কথা যেন আয়ান শুনতে পাচ্ছিল। আয়ানের হাত সামান্য নড়ে উঠল। সে ধীরে ধীরে চোখ খুলল। তারপর দুর্বল আর কাতর কণ্ঠে বলল, নদী, তুমি তুমি চলে যাওনি? আয়ানের কথা শুনে নদী প্রথমে আঁতকে উঠল। তারপর সে নিজেকে সামলে নিয়ে খুশিতে কেঁদে কেঁদে বলল, আয়ান, আপনি কথা বলছেন? আমি কোথাও যাব না, আমি আপনার কাছেই আছি। আপনি ঠিক আছেন তো? আপনার ব্যথা হচ্ছে? তুমি পাশে থাকলে ব্যথাটা কমে যায়। শোনো, তুমি চলে গিয়েছিলে, আমার খুব ভয় হচ্ছিল। আমি চলে যাইনি, কারণ আমি আপনাকে ভালোবাসি। কিন্তু আপনার এক্সের ফোন আর আপনার রাগ, সেটা আমাকে কষ্ট দিচ্ছিল। প্রিয়াকে, আপনি কি আমাকে বলেছিলেন যে আপনার আগে বিয়ে হয়েছিল? আয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, শোনো নদী, আমাকে সত্যিটা বলার সুযোগ দাও। প্রিয়া, সে শুধুই একজন পুরনো পরিচিত। সে আমার এক্স ওয়াইফ ছিল, কিন্তু আমাদের সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। আমাদের প্রেমের বিয়ে ছিল। ক্যারিয়ারে ফোকাসড করার জন্য আমাদের সময় দরকার ছিল। প্রিয়া একদিন বলল, বিয়ে আমরা করে রাখি, পরে সবাইকে জানাবে। আমিও ওর কথায় মত দিয়ে বিয়ে করে ফেললাম। আমাদের বিয়ের বিষয়টা 2-4 বন্ধু বান্ধব ছাড়া কেউ জানতো না। কিন্তু হঠাৎ প্রিয়া পরিবর্তন হয়ে যায়। আমাকে না জানিয়েই সে ডিভোর্স ফাইল করে। বিয়েটা যেমন গোপনে হয়েছিল, ডিভোর্সটাও তেমন গোপনেই হয়ে যায়। এরপর প্রিয়া বিয়ে করে সেটেল হয়ে যায়। ডিভোর্সের পরপর ও বিয়ে করেছিল বিধায় বুঝেছিলাম ও আসলে আমাকে ঠকিয়েছে। এরপর থেকে ওর সাথে আমি যোগাযোগের চেষ্টা করিনি। তবে প্রিয়া হুটহাট কোনো সাহায্য দরকার হলে নক করে বা কল করে। এটা ছাড়া আমাদের মধ্যে আর কিছু নেই। সেদিনও একটা কাজের জন্য ফোন করেছিল। আমি তোমাকে বলিনি, কারণ আমি ভয় পেয়েছিলাম যে তুমি আমাকে আমার পুরনো জীবন নিয়ে বিচার করবে। বিচার করতাম না, কিন্তু আপনি কেন সব সময় এত কঠোর ছিলেন? কেন টাকা, কাজ আর নিয়ন্ত্রণের কথা বলতেন? কেন আমাকে আমার স্বাধীনতা দিতে চাননি? এর পেছনে কি অন্য কোনো বড় রহস্য ছিল? হ্যাঁ নদী, একটা বড় রহস্য ছিল। আমার পরিবার। তুমি দেখেছ আমাদের কাকা কাকিমা তোমাকে কত অপমান করেন, কিন্তু তারা কেন আমাদের বাড়িতে থাকেন? কেন আমার বাবা মা এত ঐতিহ্যের চাপ দেন? সত্যিটা হলো, আমার বাবা যখন ব্যবসায় সব হারালেন, তখন আমাদের পুরো পরিবার ভেঙে গিয়েছিল। আমার কাকা কাকিমা, তাদের ছেলেমেয়েরা সবাই আমার বাবার উপর নির্ভরশীল ছিল। আমার বাবা প্রতিজ্ঞা করেছিলেন তিনি কাউকে পথে নামতে দেবেন না, কিন্তু বাবার শরীর দুর্বল হয়ে গিয়েছিল। তখন মাত্র 22 বছর বয়সে আমি সেই দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেই। আমি সেই লোকসান থেকে এই সাম্রাজ্য গড়ে তুলি। এই যে বাড়ি, এই সব সাফল্য, এটা শুধু আমার একার নয়, এটা আমার পুরো পরিবারের আর্থিক নিরাপত্তা। আমি যদি এক মুহূর্তের জন্য দুর্বল হই, আমার পরিবার হয়তো আবার পথে নেমে যাবেন, আবারও ঠকে যাবে। তার মানে আপনি পুরনো বিয়ে বা গোপন প্রেমের জন্য কঠোর ছিলেন না, আপনি এই বিশাল সংসারের দায়িত্বের জন্য কঠোর ছিলেন। আপনি একাই এত বড় একটা ভার বহন করছিলেন। হ্যাঁ নদী, আমি কখনো কারো কাছে আমার দুর্বলতা প্রকাশ করিনি। আমি নিজেকে একজন সফল কর্তা হিসেবে প্রমাণ করতে চেয়েছি। আমার কাছে রুটিন, কাজ, নিয়ন্ত্রণ, এগুলো ছিল শুধু দায়িত্ব পালনের কৌশল। তুমি যখন তোমার স্বাধীনতার কথা বলতে, তখন আমার মনে হতো তুমি আমার এই দায়িত্বটাকে ছোট করে দেখছো। তুমি চলে গেলে আমার এই সাজানো সাম্রাজ্য ভেঙে যাবে। আমি আর এই পরিবারের নিরাপত্তা দিতে পারবো না। সেই কারণেই আমি তোমাকে এত কন্ট্রোল করতে চেয়েছিলাম, ভয়ে। আমি সত্যি এতটা কঠোর ছিলাম না, কিন্তু এই বড় সংসার আর এদের রক্ষণশীলতার ভার আমাকে
একজন কঠোর মানুষ বানিয়ে দিয়েছিল। নদী কান্নায় ভেঙে পড়ে। আয়ানের কপালে হাত বুলিয়ে বলল, আপনি আমাকে কেন বলেননি? আমি এত বড় ভুল করলাম। আমি ভয় ছিলাম। আপনি শুধু অহংকারী আর দাম্ভিক মানুষ যে শুধু নিজেরটা বোঝে। আমি দুঃখিত, আমি খুব দুঃখিত। আমি আপনাকে বিশ্বাস করি। আপনি একজন স্বামী নন, আপনি একজন রক্ষাকর্তা। আমি আপনাকে ক্ষমা করে দিলাম। আমি আপনাকে আপনার অতীত ও দায়িত্বের সাথে গ্রহণ করলাম। আয়ানের অবস্থা এখন স্থিতিশীল। সেদিন দুপুরে পুরো পরিবার আয়ানের কেবিনে জড়ো হলো। মা, বাবা, কাকা, কাকিমা সবাই। আয়ানের মা নদীর দিকে তাকিয়ে বলল, বৌমা, আমি আমি খুব লজ্জিত। তুমি আয়ানের জন্য যা করলে, তুমি এক মুহূর্তের জন্য তার পাশ থেকে সরনি। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আয়ানকে এতগুলো বছর ধরে আমরাই একা থাকতে বাধ্য করেছি। তোমার ওপর কোনো চাপ নেই, তুমি তোমার মতো থাকো। তোমার কাজ, তোমার স্বাধীনতা, সব মেনে নিলাম। নদী, আমরা তোমাকে ছোট মেয়ে বলেছিলাম, তোমার কাজকে অপমান করেছিলাম, তুমি ক্ষমা করে দিও। আজ আয়ানকে এভাবে দেখে বুঝলাম টাকার থেকেও ভালোবাসার মূল্য অনেক বেশি। মা, কাকিমা, আপনারা আমার সিনিয়র গুরুজন। আমি আপনাদের সম্মান করি। আমিও কিছু ভুল করেছি, আয়নের উপর বিশ্বাস রাখিনি। আমরা সবাই ভুল থেকে শিখলাম। এই সংকটের সময় আমাদের সবার এক থাকা উচিত। আয়ানের বাবা গম্ভীর মানুষ। তিনি নীরবে দাঁড়িয়ে রইলেন। এরপর আয়ানের দিকে তাকিয়ে বললেন, আয়ান আর কাউকে কোনো বোঝা দেবে না। তোমার স্ত্রী তোমার পাশে আছে। তোমরা দুইজন এখন একসাথে থাকবে। এই পরিবার তোমাকে আর কোনো চাপ দেবে না। পরিবারের সমস্ত সদস্য তাদের ভুল বুঝতে পারলেন এবং নদীকে একজন বাড়ির বউ হিসেবে নয়, বরং একজন স্বাধীন সদস্য হিসেবে গ্রহণ করলেন। তাদের মধ্যে পারিবারিক ঐক্যের এক নতুন বন্ধন তৈরি হলো। পরিবারের সবাই চলে গেলে কেবিনে তখন শুধু আয়ান আর নদী। ঘরটা নীরব, কিন্তু বাতাসে ভালোবাসা আর বোঝাপড়ার উষ্ণতা। আয়া নদীর হাত শক্ত করে ধরে বলল, নদী, আমি তোমাকে কিছু বলতে চাই। তোমার স্বাধীনতা, তোমার স্বপ্ন, আমি সব মেনে নিয়েছি। আমি তোমার উপর আর কোনো নিয়ন্ত্রণ আরোপ করব না। তুমি আমাকে একটা কথা দিয়েছিলে, মনে আছে? মনে আছে আমি বলেছিলাম আমি আপনাকে পর্যবেক্ষণ করব। আমি সেই পরীক্ষায় পাশ করেছি তো। আমি আজ আর ভয় পাচ্ছি না। আমি আজ খোলাখুলি বলছি। তুমি আমাকে বিশ্বাস করেছো, তাই বলছি আমি তোমাকে ভালোবাসি নদী। নদীর চোখ জলে ভরে উঠল। এই প্রথমবার তার সিনিয়র বরের মুখ থেকে এই শব্দটা শুনতে পেল। নদী আবেগে আপ্লুত হয়ে বলল, আমিও আপনাকে ভালোবাসি আয়ান। আপনি একজন সাহসী এবং দায়িত্বশীল মানুষ। আমরা একসাথে এই সব সমস্যা মোকাবেলা করব। তাদের সম্পর্ক যখন বিশ্বাস ও ভালোবাসার বন্ধনে দৃঢ়, ঠিক সেই মুহূর্তে নদীর ফোন বেজে উঠল। তার বস ফোন করেছেন। নদী ফোন ধরে বলল, হ্যাঁ স্যার, বলুন। নদী, তোমার অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েটিভ ডিরেক্টর পদে প্রমোশনটা ফাইনাল হয়েছে। আমরা খুবই খুশি। কিন্তু একটা দারুণ খবর আছে, আমাদের কোম্পানি এখন গ্লোবাল এক্সপ্যান্ড করছে। নতুন প্রজেক্টের জন্য আমাদের একজন ক্রিয়েটিভ হেড দরকার। তুমি সেই পদে যোগ্য, কিন্তু এই পজিশনের জন্য তোমাকে 6 মাসের জন্য আমাদের দুবাই ব্রাঞ্চে ট্রান্সফার নিতে হবে। নদী হতবাক হয়ে গেল। ভালোবাসা যখন সবেমাত্র শুরু হলো, তখনই এই বিশাল দূরত্ব। নদীর চোখে আনন্দ এবং উদ্বেগের মিশ্রণ। দুবাই, 6 মাসের ট্রান্সফার। আয়ান কেবল তার দায়িত্বের ভার কমিয়ে তাকে স্বাধীনতা দিয়েছেন। যখন আয়ান আহত এবং এই পরিবার তাকে মেনে নিয়েছে, এই নতুন ট্রান্সফারের খবর কি তাদের নতুন করে তৈরি হওয়া বিশ্বাসকে আবার ভেঙে দেবে? আয়ান কি নদীর স্বপ্নকে আবারও নিজের নিরাপত্তার ঊর্ধ্বে রাখতে পারবেন? আয়ান তখন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। সে সম্পূর্ণ সুস্থ নয়, কিন্তু মনের দিক থেকে অনেকখানি হালকা। নদী তার নতুন অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েটিভ ডিরেক্টর পদের প্রমোশন এবং সেই সাথে আসা দুবাই ট্রান্সফারের অফার নিয়ে চূড়ান্ত দ্বিধায়। নদী আয়ানের পাশে বসে বলল, আপনি কি চান আয়ান আমি দুবাই চলে গেলে 6 মাস আমাদের কোনো দেখা হবে না? আমাদের সম্পর্কটা যখন সবে মাত্র শুরু হলো, বিশ্বাস তৈরি হলো, তখন আমি কি করে এত দূরে যাই? কিন্তু এই সুযোগটা আমার কাছে স্বপ্ন পূরণের মতো। নদী, আমি আমার অতীতের ভয়ের জন্য তোমাকে আর কোনোদিন তোমার স্বপ্ন থেকে দূরে সরাবো না। আমার শরীরের চোট সেরে যাবে, কিন্তু তোমার স্বপ্ন ভাঙলে আমি সেটা মেনে নিতে পারবো না। যদি তুমি মনে করো দুবাই যাওয়াটা তোমার ভবিষ্যতের জন্য জরুরি, তবে যাও, আমি তোমাকে সমর্থন করব।
আপনি শুধু সমর্থন করবেন নাকি মন থেকে চাইবেন না? আমি দেখতে পাচ্ছি আপনার চোখে আবার সেই কষ্টটা ফিরে এসেছে। আপনি নিজেকে একা মনে করছেন, তাই না? হ্যাঁ, আমি নিজেকে একা মনে করছি, কিন্তু আমি এখন জানি একা থাকা মানে দায়িত্ব পালন করা নয়, একা থাকা মানে ভালোবাসা না পাওয়া। তুমি চলে গেলে আমার কষ্ট হবে, কিন্তু আমি নিজেকে ব্যস্ত রাখবো তোমার ফিরে আসার অপেক্ষায়। এখন তুমি বলো, তোমার মন কি বলছে? তোমার কি দুবাই যাওয়া উচিত? আমার মন বলছে আমি নিজের পরিচয় তৈরি করবই, কিন্তু আপনাকে ছেড়ে নয়। এই সম্পর্কটা আমার কাছে এখন কাজের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্ত শুধু তাদের দুজনের নয়, এই পরিবারেরও। তাই তিনি সিদ্ধান্ত নিলেন আজ রাতে সবাই মিলে খোলাখুলি আলোচনা হবে। রাতে ডাইনিং হলে আয়ান তার বাবা মা এবং কাকা কাকিমাকে জড়ো করলেন। আয়ানের শরীর দুর্বল, কিন্তু তার কণ্ঠে ছিল দৃঢ়তা। আয়ান সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা জানাতে চাই। নদী তার নতুন কাজের জন্য দুবাইয়ের একটা বড় প্রমোশনের অফার পেয়েছে। 6 মাসের ট্রান্সফার। এখন সিদ্ধান্ত আপনাদের। আয়ানের কথা শেষ হতেই আয়ানের কাকিমা চিৎকার করে উঠলেন, বললেন, কি বলছো দুবাই? এই বাড়ির বউ বাইরে গিয়ে চাকরি করবে? তারপর আমাদের ঐতিহ্য, আমাদের সম্মান, এসবের কি হবে? তুমি কি পাগল হয়ে গেছো আয়ান? তুমি এত বড় অ্যাক্সিডেন্ট থেকে ফিরলে, আর এখন তোমার স্ত্রী তোমাকে ছেড়ে বিদেশে যাবে? তুমি কি তোমার পরিবারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছো? ঠিক তখনই আয়ানের মা, যিনি এতদিন কঠোর ঐতিহ্যের ধারক ছিলেন, তিনি টেবিল চাপড়ে উঠে দাঁড়ালেন। দৃঢ় কণ্ঠে বললেন, ব্যাস, আর একটা কথাও নয়। তোমরা দুজন এত বছর ধরে আয়ানকে শুধু ভয় দেখিয়েছো। আয়ানের মাথায় যে এত বড় একটা বোঝা ছিল, সে কথা একবারও জানতে চেয়েছো? নদী চলে যাচ্ছিল বলে আজ আয়ানের জীবন বিপন্ন হয়েছিল, আর তোমরা এখনো ওই ঐতিহ্য আর নিয়ন্ত্রণের কথা বলছো। তুমি কি বলছো বড় ভাবি? আমি বলছি নদী ঠিক। আমি এতদিন আমার ভুল বুঝতে পারিনি। আমি সব সময় আয়ানকে কাজের চাপ দিয়েছি, কিন্তু এখন আমি বুঝতে পারছি একটা মানুষের কাছে তার স্বপ্ন আর স্বাধীনতা কতটা জরুরি। নদী আমাদের বাড়ির বউ, আর সে যদি নিজের পায়ে দাঁড়াতে চায় তবে সেটা হবে আমাদের গর্বের। নদী দুবাই যাক বা না যাক, সে যা চাইবে আমি তাকে সমর্থন করব। নদী অবাক হয়ে শাশুড়ির দিকে তাকালো, তার চোখে কৃতজ্ঞতা। আয়ানের মা নদীকে উদ্দেশ্য করে বললেন, নদী, তুমি শুধু তোমার স্বপ্ন দেখো। আমি তোমাদের সম্পর্কের মাঝে আর কোনো দিন আসবো না। আয়ানকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা শুধু তোমার। তুমি স্বাধীন। খাবার টেবিলের পরিবেশ এখন মোটামুটি শান্ত। নদীর প্রতি নিজের মায়ের এই সমর্থন আয়ানের ভেতরের দ্বিধা দূর করে দিল। আয়ান এবার সরাসরি কাকা কাকিমার দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল, আপনারা সবাই শুনলেন তো মা কি বললেন? কাকা কাকিমা, আপনারা আমার বাবার দেওয়া সাহায্যের সুযোগ নিয়ে এতদিন আমাদের ওপর শুধু নিয়ন্ত্রণ চালিয়েছেন। আমার দুর্বলতার ভয়ের সুযোগ নিয়ে আমাকে ব্যবহার করেছেন। আমার মায়ের চোখ আজ খুলেছে, আর আমার চোখ অ্যাক্সিডেন্টের রাতেই খুলে গেছে। আমি আপনাদের আর কোনো আর্থিক সাহায্য করব না। আপনাদের নিজেদের জীবন এবার নিজেদের মতো করে চালাতে হবে। আপনারা এই পরিবার থেকে বিতাড়িত হচ্ছেন না, কিন্তু আপনারা আমাদের উপর আর কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই সপ্তাহের মধ্যে আপনাদের নতুন থাকার ব্যবস্থা করে নিতে হবে। কাকা কাকিমা প্রথমে তর্ক করার চেষ্টা করলেন, কিন্তু আয়ানের বাবা মায়ের নীরব সমর্থন দেখে তারা অবশেষে পরাজিত হলেন। আয়ান তার বহু বছরের বোঝা নামিয়ে ফেলল। সবাই চলে যাওয়ার পর আয়ান এবং নদী একে অপরের দিকে তাকালো। আয়ান হাসি মুখে বলল, কি হলো আমার জুনিয়র বউ? এখন তোমার সিনিয়র বরের এই স্বাধীনতা কি তোমার কাছে যথেষ্ট? আমি এই স্বাধীনতার মূল্য বুঝি আয়ান। দুবাইয়ের প্রমোশন আমার কাছে খুব লোভনীয়, কিন্তু আমি চাই না আমাদের সম্পর্কটা আবার দূরত্বের শিকার হোক। আমার মনে হয়েছে আমার বস আমাকে যা করতে বলেছেন সেটা আমি এখানেই করতে পারি। আমি দুবাই যাচ্ছি না আয়ান। আমি আমার চাকরি ছেড়ে দিলাম। আমি নিজের গ্রাফিক ডিজাইন স্টুডিও শুরু করব। আমার বসকে দেখিয়ে দেব স্বাধীনতা মানে অন্যের অধীনে কাজ করা নয়, নিজের শর্তে কাজ করা। আয়ান আনন্দে নদীর হাত ধরেই ফেলল, তাকে সমর্থন করে বলল, দারুণ, এটাই তো আমি তোমার কাছ থেকে আশা করছিলাম। তুমি তোমার স্বপ্ন পূরণ করো। তোমার স্টুডিওর জন্য যা যা দরকার আমি সব ব্যবস্থা করব।
নাম কি দেবে তোমার স্টুডিওর? স্টুডিওর নাম হবে ইন্সপায়ার ডিজাইন স্টুডিও। আপনার এই সিনিয়র আর্কিটেক্টস ফার্মের পাশে আমার জুনিয়র স্টুডিও। সেই রাতে তারা দুজন একটি রোমান্টিক ডিনারের আয়োজন করলো। তাদের টেবিলে ছিল না কোনো ঐতিহ্য, ছিল শুধু ভালোবাসা আর নতুন দিনের প্রতিশ্রুতি। নদী আয়ানের দিকে তাকিয়ে বলল, আমরা কি সত্যি পেরে গেলাম আয়ান? আমাদের এই জুনিয়র বউ ভার্সেস সিনিয়র বরের লড়াইটা কি শেষ হলো? লড়াই শেষ হয়েছে নদী, এখন শুধু ভালোবাসা আর বোঝাপড়ার গল্প বাকি। আমি এখন থেকে প্রতিটা শুক্রবার সন্ধ্যায় কাজ বন্ধ রাখবো শুধু তোমার জন্য, আর তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকবে। আমি কোনোদিন অভিযোগ করব না। আমিও আপনাকে আপনার জীবনের চাপ আর দায়িত্ব থেকে মুক্তি দেব। আপনার এই কাঁধে আর কোনো বোঝা থাকবে না। আমরা আর কতদিন শুধু জুনিয়র বউ আর সিনিয়র বর হয়ে থাকবো নদী? আমরা তো এখন বন্ধু, প্রেমিক, স্বামী আর স্ত্রী। তাহলে এবার আমরা কি আমাদের ভবিষ্যতের ব্যাপারে পরিকল্পনা করতে পারি? আমাদের নিজেদের ছোট্ট পরিবার, ছোট ছোট জুনিয়র আয়ান আর জুনিয়র নদী কেমন হবে? খুবই কিউট হবে, কিন্তু তার আগে তোমার স্টুডিওটা সফল করতে হবে আর তোমাকে আমাকে শেখাতে হবে। জীবনটা শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়, এর মধ্যে অনেকগুলো রঙিন শেড আছে। তাদের সম্পর্কে সমস্ত পারিবারিক এবং ব্যক্তিগত টানাপোড়েন শেষ হলো। তারা ভবিষ্যতের পথে পা বাড়ালো, যেখানে আর কোনো নিয়ন্ত্রণ নেই, আছে শুধু একে অপরের স্বপ্ন এবং ভালোবাসার প্রতি সমর্থন। 1 বছর কেটে গেছে। আজ আয়ান এবং নদীর প্রথম বিবাহ বার্ষিকী। এই 1 বছরে তাদের জীবনে আমূল পাল্টে গেছে। নদীর নিজস্ব ডিজাইন স্টুডিও ইন্সপায়ার ডিজাইন স্টুডিও, নদীর নিজস্ব ডিজাইন স্টুডিও, নদীর নিজস্ব ডিজাইন স্টুডিও ইন্সপায়ার ডিজাইন স্টুডিও এখন শহরের অন্যতম জনপ্রিয় ফার্ম। নদীর নিজস্ব ডিজাইন স্টুডিও ইন্সপায়ার ডিজাইন স্টুডিও এখন শহরের অন্যতম জনপ্রিয় ফার্ম। আয়ান তার কর্পোরেট জীবনের রুটিন পরিবর্তন করেছেন। এখন সে প্রতিদিন সন্ধ্যায় নদীর স্টুডিওতে যায় এবং দিনের কাজ শেষে স্ত্রীকে নিয়েই বাড়ি ফেরে। তার কাছে এখন আর কোটি টাকার ডিল নয়, নদীর এক চিলতে হাসিটাই বেশি জরুরি। সকালে নাস্তার টেবিলে পুরনো দিনের কথা উঠতেই হাসি পেল নদীর। সে আয়ানকে বলল, মনে আছে ঠিক 1 বছর আগে এই টেবিলে আমি আপনাকে কুইনো দিয়ে এগ ফ্লোরেন্টাইন খেতে দিয়েছিলাম আর আপনি রেগে গিয়েছিলেন। মনে থাকবে না কেন? আমার কাছে সাফল্যের সংজ্ঞা ছিল কঠিন কাজ আর কঠোর নিয়ন্ত্রণ, আর তুমি আমাকে শেখালে সাফল্য হলো জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করা। এখন তো আমিও কুইনোয়া খাই, কারণ তুমি ভালোবাসো। আপনি শুধু কুইনোই খান না আয়ান, আপনি এখন আমার স্টুডিওর জন্য বিনামূল্যে লিগ্যাল অ্যাডভাইস দেন। আপনি আমার কাজকে আর ছোট খেলাধুলা বলেন না। আমি শিখেছি তোমার স্বাধীনতা আমার জন্য কোনো হুমকি নয়, বরং প্রেরণা। আর আমার জুনিয়র বউয়ের ডিজাইন আইডিয়াগুলো আমার বহু বছরের অভিজ্ঞতাকেও চ্যালেঞ্জ জানায়। সত্যি বলতে আমার জুনিয়র বউ না থাকলে আমার সিনিয়র জীবনটা আজও সাদা কালোই থাকতো, একদম মধ্যযুগের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আজকের এই দিনটা খুবই স্পেশাল। তুমি তৈরি থেকো, সন্ধ্যায় একটা দারুণ সারপ্রাইজ আছে। সন্ধ্যার আয়োজন ছিল খুবই আন্তরিক। বাড়িতে আয়ান এবং নদীর বাবা মা এবং কাছের বন্ধু রিয়া ও রাহুল উপস্থিত। এই পরিবেশে আর নেই কোনো নিয়মের বেড়াজাল বা কাকা কাকিমার কটাক্ষ। আয়ানের মা নদীকে কাছে টেনে নিয়ে বললেন, নদী, তুমি আমার আয়ানকে বদলে দিয়েছো। গত 1 বছরে আয়ানকে এতটা হাসি খুশি আমি কখনো দেখিনি। তুমি আমাদের পরিবারকে পূর্ণ করেছো। আমার মনে হয় তোমাদের আর দেরি করা উচিত নয়। এবার আমাদের একটা নতুন জুনিয়র সদস্য দরকার। মা, আপনার সেই আশা খুব দ্রুতই পূরণ হবে। এদিকে রাহুল আয়ানকে ফিসফিস করে বলল, কিরে, এবার তো তোর ফুল কন্ট্রোল। প্রথমবার আই লাভ ইউ বলতে 1 বছর লাগালি, এবার কি আরও 1 বছর সময় নিবি? আর কন্ট্রোল নয় রাহুল, এখন শুধু ভালোবাসা। আর আমার জুনিয়র বউয়ের সারপ্রাইজটা দেখো। আয়ান তখন সবাইকে নিয়ে একটি সুন্দর টেবিলের সামনে গেলেন, যেখানে 2টি কেক রাখা ছিল। একটি কেক ছিল বিবাহ বার্ষিকীর, অন্যটি বিশেষভাবে ঢাকা। সবাই মিলে প্রথম কেকটি কাটার পর আয়ান দ্বিতীয় কেকটির উপর থেকে ঢাকনা সরালেন। কেকটি ছিল ছোট, আর তার উপর লেখা ছিল, আমাদের নতুন জুনিয়র আসছে। পুরো ঘর আনন্দে স্তব্ধ হয়ে গেল। আয়ানের চোখ ছলছল করে উঠছে। আয়ানের চোখ ছলছল করছে। সে অবাক হয়ে নদীর দিকে তাকায়।
আবেগে আপ্লুত হয়ে আয়ান বলল, নদী, এটা কি সত্যি? তুমি মা হতে চলেছ? কেন আমাকে আগে বলনি? এটা ছিল আপনার জন্য আমার বিবাহবার্ষিকীর সারপ্রাইজ গিফট সিনিয়র বর। আমি এই খবরটা আজকের মতো শুভ দিনে জানাতে চেয়েছিলাম। আমি আপনার সব ভয়, সব চাপ দূর করতে চেয়েছিলাম। আপনি আমাকে ভালোবাসার যে স্বাধীনতা দিয়েছেন তারই ফল এই নতুন জীবন। আমাদের নতুন জুনিয়র আসছে। আয়ানের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি দ্রুত নদীকে জড়িয়ে ধরল। উষ্ণ আলিঙ্গনে আয়ান বলল, তুমি আমার জীবনে আসার সবচেয়ে বড় আশীর্বাদ নদী। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার দুজনকেই ভালোবাসি। পুরো পরিবার তখন উল্লাসে ফেটে পড়ল। আয়ানের মা আনন্দের কান্নায় নদীকে জড়িয়ে ধরলেন। আয়ানের মা নদীকে বললেন, আমার জুনিয়র বৌমা, আমার নতুন জুনিয়র। আমি এখনই ঘর সাজানো শুরু করব আমার নতুন জুনিয়রের জন্য। এবার আর কোনো ঐতিহ্য নয়, শুধু আদর আর ভালোবাসা। আজ থেকে তোমার সেই দায়িত্বের বোঝা শেষ হলো আয়ান। এবার তোমার শুধু একজন বাবা হওয়ার দায়িত্ব। রাত গভীর হয়েছে। সবাই চলে যাওয়ার পর আয়ান এবং নদী ছাদে এসে দাঁড়ালো। শহরটা নিচে শান্ত। তাদের জীবন এখন নতুন স্বপ্ন নিয়ে পূর্ণ। নদী আয়ানের কাঁধে মাথা রেখে বলল, আমরা কি পেরে গেলাম আয়ান? আমাদের এই জুনিয়র বউ ভার্সেস সিনিয়র বরের গল্পটা একটা রূপকথার মতো মনে হচ্ছে। রূপকথা নয় নদী, এটা বিশ্বাস, সম্মান আর ভালোবাসার বাস্তব গল্প। আমি তোমাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলাম, আর তুমি আমাকে ভালোবাসার মাধ্যমে মুক্তি দিলে। আমি আমার সবটা দিয়ে তোমাদের দুজনকে সুখী করার চেষ্টা করব। আমাদের সন্তান জন্ম নিক, সে হোক স্বাধীন, নিজের মতো, আর আমার মতো যেন আর কোনো দিন কোনো ভয়ে কঠোর না হয়। আমি নিশ্চিত আমাদের সন্তান সিনিয়র বাবার কঠোরতা এবং জুনিয়র মায়ের স্বাধীনতা দুটোই পাবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমরা দুজন একে অপরের ব্যক্তিগত রুটিন এবং ব্যক্তিগত স্বাধীনতার প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকব। আয়ান নদীকে নিজের সাথে জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে শিখিয়েছ ভালোবাসা সবসময় যেতে। সম্পর্ক শুধু নিয়মের ফ্রেমে বাধা নয়, তা হলো বিশ্বাসে গড়া এক মুক্ত আকাশ। তারা দুজন একসঙ্গে আকাশের দিকে তাকালো। তাদের হাত ছিল শক্তভাবে ধরা। আয়ানের চোখে আর কোনো ভয় নেই, নেই কোনো নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা। নদীর চোখে নেই কোনো সন্দেহ, আছে শুধু অসীম ভালোবাসা। তাদের সেই কঠিন যাত্রা আজ পূর্ণ হলো এই নতুন প্রাণের আগমনে। জুনিয়র বউ তার ভালোবাসা দিয়ে সিনিয়র বরের মন জয় করেছে, আর প্রমাণ করেছে যেখানে স্বাধীনতা আর সমর্থন থাকে সেখানে ভালোবাসা সবসময়ই বিজয়ী হয়। সমাপ্ত।